প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আরো একটি আনকোরা এপিসোড। আরো একবার আরজে কিবরিয়ার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবং আজকে 193তম পর্ব। আমাদের বলতেই গর্ব হচ্ছে, একটি দুটি নয়, প্রায় 200টি পর্বের কাছাকাছি ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা শুরুতেই জেনে নেব মঞ্জুরের কাছ থেকে কে বসছে আজকে জেবিএসবির মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। নানান মুনির নানান মত, এই প্রবাদটি আমরা সবাই জানি, কিন্তু আমাদের আজকের অতিথি ফরহাদের নিজের ভেতরেই নানান মত। সেটা কি, তা না হয় আমরা সত্যের মঞ্চেই শুনব। একবার হারিয়ে যাওয়া এক শিশুকে তার বাবার কাছে পৌঁছে দেন ফরহাদ। ফরহাদের বয়স 24 বছর, জন্ম চট্টগ্রাম বিভাগে। প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খেলোয়াড় যথারীতি সাকিব আল হাসান। দিনরাত তিনি নাকি কাজ নিয়েই ব্যস্ত থাকেন। কি সেই কাজ, তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। মঞ্জুরের কাছ থেকে জানলাম প্রিয় শ্রোতা, ফরহাদ রয়েছে আজকে আমাদের যাহা বলিব সত্য বলিবতে। ফরহাদ নামের আরো একজন বন্ধু কিছুদিন আগে জেবিএসবিতে কনফেস করে গিয়েছেন, এবং কিছু নামের রিপিট হয়, অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন। আসলে কোনো গল্পই কিংবা কেউই হ্যালোইন 920 এবং জেবিএসবির ইতিহাসে কখনোই রিপিট এখানে আসার সুযোগ পাননি, এবং কোন এপিসোড এখন পর্যন্ত আমরা পুনঃপ্রচার করিনি। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই, যে সেগমেন্টটি নতুন যুক্ত হয়েছে জেবিএসবিতে, আমাদের এখানে লিসনার পোল থাকে। 3 জন গেস্ট আমাদের এখানে থাকেন, যাদের হাতে ভেটো দেবার ক্ষমতা আছে। তারা চাইলে আজকে যিনি এখানে কনফেস করছেন তাকে তার বলার ক্ষমতা খর্ব করতে পারেন, থামিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন কে রয়েছে আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটু পরিচিত হই। আমার হাতের ডান দিক থেকে প্লিজ আপনার নামটা বলুন। আমি ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। তারপর আমি রোহান, আমি এসেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এবং লাস্ট ওয়ান আপনি। আমি রাফি, আমি নর্থ সাউথ থেকে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা র্যান্ডম বেসিসে আমরা আমাদের ফেসবুক থেকে আপনাদেরকে সিলেক্ট করেছি। তাদের হাতে ক্ষমতা থাকছে, তারা যে কোনো মুহূর্তে কোশ্চেন করতে পারে এবং এই অনুষ্ঠানটিতে যে কোনো মুহূর্তে ভেটো দিতে পারে। ক্ষমতা থাকছে আপনাদের হাতেও, চাইলে আপনারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকের এই স্টোরিটি আমরা কন্টিনিউ করব নাকি করব না। অনুষ্ঠানের শুরুতেই বলতে চাই, ভয়াবহ, দুর্ধর্ষ, লোমহর্ষক এবং মেন্টালি নেওয়া যায় না এরকম একটি এপিসোড আজকে আমরা প্রচার করতে যাচ্ছি। সুতরাং সচেতনভাবেই বলবো, যারা নিতে পারবেন না তাদের জন্য আজকের অনুষ্ঠানটি না শোনাটাই ভালো। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই ফরহাদ আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে চাই, বিবেকটি আসলে জাগিয়েছে কে, যে কারণে আজকে আপনি সাহস করে লাখ লাখ মানুষের সামনে এত বড় ভয়াবহ সত্য স্বীকার করতে যাচ্ছেন? আমার বিবেক বলতে কি, যখন আমি সবসময় আমি একা থাকি, একা থাকার কারণে আমি অনেক সময় রাত্রে ঘুম থেকে স্বপ্নে অনেক কিছু দেখি, দেখার পর আমি নিজে বিবেক জায়গা উঠে
যা তুমি এগুলো করতেছো ভালো না, ঠিক আছে, ভালো হওয়ার এখনো চেষ্টা করো। তার জন্য মানে আমি আপনার নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করি। মানে নিজের ভিতর থেকেই আপনার বিবেকটা জেগেছে, আপনি যেটা বলতে চাচ্ছেন। জি জি। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফরহাদের কাছ থেকে জানলাম তার বিবেকটি জাগিয়েছে কে। আমরা শুরু করছি জেবিএসবির মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমার বয়স যখন 9 বছর, তখন আমার বাবা, আমার আম্মু, আমরা সবাই খাগড়াছড়ি থেকে ওইখানে শান্তিপুর একটা জায়গার নাম ছিল, ওখানে আমাদের অনেক সুন্দর ফ্যামিলি, সবকিছু চলতেছে সুন্দর। বাবা কি করতো আপনার? আমার বাবা ওইখানে গাছের ব্যবসা করতো। গাছের ব্যবসা করতো? জি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 4 বোন। 4 ভাই 4 বোন। আপনার পজিশন? আমি মনে করেন আমার 2 জন, একজন ছোট ভাই, একজন ছোট বোন আছে। তারপর ঠিক আছে, বলুন। তারপরে মনে করেন আমরা অনেক সুন্দর করে আমাদের ফ্যামিলিটা চলতেছে। তারপর এখানে সেনাবাহিনী আর শান্তি বাহিনী নামে 2টা বাহিনী আছে, যা ওটা বারমার আর কি। তখন ওই 2 দলের যুদ্ধ লাগার পরে আমরা ওইখান থেকে সবাই, আমার আব্বু আম্মু ভাই বোন সবাইকে নিয়ে পলায় আসা কিশোরগঞ্জ আসার পরে আমরা এখানে অনেকদিন থাকি। অনেকদিন থাকার পরে আবার আব্বু ওইখানে যায় আর কি। পরে আবার আমার আম্মু ওদেরকে নিয়ে গেছে, সবাই গেছে, আমরা পুরো ফ্যামিলি যাওয়ার পরে আমরা সুন্দর করে চলতেছি। তারপরে আব্বা হঠাৎই গাছের ব্যবসা, মানে এগুলা চুরাই ভাবে বলা হয়, যা সেগুন কাঠগুলো খাগড়াছড়ি নিয়ে বিক্রি করা হয়। ওইখান থেকে পরে গাছ বিক্রি করার পরে আমাদের অনেক চালান ধরা খেয়ে যায় আর কি সেনাবাহিনীর কাছে চালান ধরা খাওয়ার পরে আর কোনো ব্যালেন্স থাকে না। তারপর আমার আব্বু গাছ কাটে আর কি, গাছ কাটা বেচছে। আমাদের ফ্যামিলি অনেক বড়, 8 জন, আমার আব্বু আম্মু নিয়ে 10 জন। তারপর এখানে সঠিকভাবে চলতে পারে না। আমি তখন ক্লাস 2 তে পড়ি। পরে আমার আম্মু ওইখানে একটা গরু পালে আর কি, মানে হাড্ডা বলে আর কি। তার গরুটা অনেক বড় হয়, হওয়ার পর একটা বাচ্চা দেয়। ওই বাচ্চাটা বিক্রি করে আমার আম্মু, 3,500 টাকা বিক্রি করে আমার চট্টগ্রাম পাঠায়। পরে আমি ওইখানে থাকি না, পরে আবার যাই স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হওয়ার পরে ওইখানে সব ধরনের লোকে পড়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই আমরা একসাথে লেখাপড়া করি। পরে ওইখানে নতুন একটা স্যার আসছে, সমাজ স্যার, তখন বলতেছে স্কুলে কেউ মারামারি করবো না। মানে ওইখানে এক ধর্মের লোক, মনে করেন সবাই মুসলমান, এক ধর্ম নিয়ে মনে করেন অনেক কিছু মারামারি করে। পরে স্যারে বলছে নতুন আইন করছে, তোমরা কেউ মারামারি করবা না, আমাকে বলবা যে কোনো সমস্যা। তারপরে 12টার দিকে টিফিন দিল। টিফিন দেওয়ার পরে আমি বলতেছি, স্যার যা পিতি আমাকে মারছে, আজকে পিতি মারছে। বলার পরে স্যার এতগুলো ছাত্রের সামনে আমাকে একটা চর মারছে। চর মারার পরে আমি ওইখানে বই থেকে চলে আসি। পরে আমরা আবার ওইখানে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আর কি, আমার স্যার যে দিক দিয়ে যাবে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা। তারপরে আমি ওইখানে যাই আমার বন্ধু 4-5 জন নিয়ে, যে পাথর কংক্রিট এগুলো নিয়ে এমনি ইয়ার উপরে বসে থাকি আর কি, পাহাড়ের উপরে। স্যার কোন সময় যাবে আর স্যার একে মারবো কেন, আমি তো অন্যায় করি নাই। তারপরে স্যারে 4টা 4:30 দিকে আসতেছে, তখন আমরা 4-5 জন মিলে মনে করেন স্যারে ছাতি নিয়ে যাইতেছে, তো ছাতির উপর পাহাড়ের উপর থেকে বড় বড় ইটের কণা মারতেছি। পরে মাথা টাথা ফাইটে গেছে। তখন আমার মামু আসছে, সিলেট শরবতে ব্যবসা করে আমার মামা এসে আমার সিলেট নিয়ে গেছে। সিলেট নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে 6 মাস থাকার পরে আমার মন টিকে না, আমি মানে মামাকে বলতেও পারি না ভয়ে, যা মামা আমি বাড়িতে যাব। পরে মামার সাথে আরেকজনের কি ওইখানে মানে একজন মহিলা আসছে, বলতেছে উনি কে, কইতেছে আমার বাইক নিয়ে যদি আমি মারা টারা যাই, যে আমার বাইক নিয়ে তো আমার লাশটা নিতে পারবো। তখন আমি ছোট মানুষ, বাবার ওখানে কেউ ছিল না? না, শুধু মামাই ছিল। তখন আমি ছোট মানুষ, আমি বলি মামা বলছে মারা গেলে আমি বাড়িতে যেতে পারবো। আমি সবসময় দোয়া করি মামা কখন মরবে আর আমি কখন বাড়িতে আসবো। তারপরে রমজান ঈদের সাথে মানে মামা বলতেছে মরছে চারা আনতে যাবো, যে আমার তো এখানে রাইখা যাইতে পারবো না একা একা। তারপর আমার নিয়ে আসার পরে আমি আমার আপুরে আবার সরাসরি এখানে দিয়ে দেয় আর কি, আমার নানুর বাড়ি এলাকা। আমি আপার বাসায় আসছি, পরে মানে মামা নিয়ে আসছে, আমি আপুর মানে দরজা চিপাই রুইকা রয়েছি, মানে আমি বাইরে হিতে চাই না। পরে আমার আপু অনেক কান্নাকাটি করতেছে, না আমার বাইকে আমি পাঠাবো না, আমার বাইক এখানে থাক, যা খাগড়াছড়ি আমি পাঠিয়ে দেবো। পরে আবার আমি খাগড়াছড়ি চলে যাই। আমি মনে করেন পাহাড় থেকে লাকড়ি আনি 50 টাকা 60 টাকা রুজি করি প্রতিদিন। তখন চাল খুবই কম দাম ছিল, 12 টাকা 11 টাকা করে পাওয়া যেত। আমি লাকড়ি আনি পাহাড় থেকে, পরে আবার সময় কাডল টানি আর কি, মনে করেন একটা কাডল টানলে মানে 50 পয়সা করে দেয়। তাই সারাদিন আমি 100-150 কাডল টানতে পারি, আল্লাহর মধ্যে ভালোই রুজি। তারপর আমার আম্মু বলে তুমি স্কুলে যাও না, পরে তো পস খাইবা, লেখাপড়া অনেক মানে ছোটবেলাতে এত কিছু বুঝতাম না, মানে লেখাপড়া যে কত, মানে কি বলবো আর অনেক কিছুই। তারপর লেখাপড়া করি নাই। তারপর ওইখানে এমনি আমার আম্মু টাকা পয়সা কিছু কিছু জমাইতে আমার এক খালাতো ভাইয়ের সাথে আমার চট্টগ্রাম দিয়ে দেয়। পরে ওইখানে আমি আসি জুতার কারখানায়, ওইখানে আমরা থাকি। আল্লাহর রহমতে আমি মানে
তাড়াতাড়ি কাজটা শিখে নিছি, আমি 8 মাসে কাম অলরেডি শিখে নিছি। আমাদের অনেক সুন্দর সংসার, সবাই মিলে চলতেছে, আমরা মা বাবা, মানে 12 টাকা ইনকাম হয়। আমি প্রতি মাসে 8,000-9,000 টাকা বাড়িতে পাঠাইতাম। তখন এমনি পাঠানোর পরে আমি আল্লাহর রহমতে 3-4 বছর এক রেগুলার এই কাজ করে দিই। কেন আমি জানি, আমি অনেক কষ্ট করে এখানে আসছি, আর লেখাপড়া করতে পারি না। আমার আম্মু লেখাপড়া করাতে চাচ্ছে কিন্তু আমি করিনি আর কি। তখন 12 টাকা ইনকাম করতেছি, বাড়িতে পাঠাচ্ছি। তারপরে আমি আমার নানু বাড়িতে যাই আর কি। জি। নানু বাড়িতে যাওয়ার পরে ওইখানে আমার খালাতো ভাই আছে, যে আমার ভাতিজা আছে, ওরা সবাই, মানে আমি আবার ছক্কা খেলি ভালো, পরে সারা রাত খেলি ওইখানে ছক্কা। আবার ছক্কা খেলাটা কি? ছক্কা খেলা লুডো কয় আর কি। লুডো খেলা, ওকে। জি। তারপরে আমি খেলি, তখন আমার কোনো ওই বাজে নেশা ছিল না, ঠিক আছে। এমনি আমরা জালমুড়ি টালমুড়ি এগুলো এমনি খাই ফেলতাম। আর আমার আম্মু সবসময় বলতো, তোমার পকেটে সবসময় 3-4 হাজার টাকা লাগবা। মানে আমার আম্মু তো কেন দেখতেছি আমি কোনো বাজে লাইনে যাই না, ভালো টাকা ইনকাম করতেছি, আমার আম্মু নিজে আমার জোর করে টাকা দিয়ে দেয়। তখন এখানে আসছে, আসার পরে ওরা বলতেছে অনেক খেলা তো খেলাম, আজকে একটা জিনিস খেলবো। আমি কি তাস খেলবো। কে বলছে? মানে আমার ভাতিজা আলাল আর আমার খালাতো ভাই স্বামী। এটা কি আপনার চিটাগঙ্গে? হ্যাঁ, চিটাগঙ্গে আমরা একসাথে জুতার কাজ শিখছি। আর তখন ঈদের ছুটিতে বাড়িতে আসছি, তো বাড়িতে আসার পর আর কি আমার 10 মিনিট মানে শিখাইছে। পরে ওইখানে আমার প্রথম দিন 500 টাকা লাভ হয়। আমি 500 টাকা, আমি বলি আমি তো অনেক টাকাই কামাই আল্লাহর রহমতে। 500 টাকা ওই দিন আমরা রাত্রে খরচ করে নিই, ঠিক আছে। তখন আমি স্মোকিং করি না, কিছু আমার বাজে নিশা নাই। তারপরের দিন আবার আসছি, ভালো লাগছে খেলাটা, ভালো লাগার পর আবার আসছি। সেদিন আমার 4,000 টাকা লস হয়ে গেছে। 4,000 টাকা লস হওয়ার পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাই বলছি আম্মু আমার তো টাকা নাই, টাকা লাগবে। তখন আম্মু জানে আমার ছেলে কোনো বাজে নিশা করে না, যা কোনো খারাপ ছেলেদের সাথে যায়ও না। তখন আম্মুর সাথে সাথে আমার টাকা দিল। টাকা দেওয়ার পরে ওইখানে আবার আসলাম, ওইখানে আবার খেলাধুলা করলাম, আবার 2,000 টাকা দিচ্ছি। মনে করেন এরকম হার জিত করতে করতে তারপরে সব টাকা আমি আবার আরেকদিন হারিয়ে ফেলি আর কি। হারিয়ে যাওয়ার পরে মানে চট্টগ্রাম যাওয়ার ডেট হয়ে গেছে, ওকে, যে আমরা ঈদের ছুটি কাটানো শেষ, এখন চট্টগ্রাম যেতে হবে। তখন আমরা সবাই চট্টগ্রাম গেলাম। আমার উস্তাদ এসে মোহাম্মদ জসিম, মানে অনেক ভালো লোক, মানে আমাদেরকে খুবই আদর করছে, ছোট ভাই থেকে বেশি। তখন পরে মানে আমি আমার উস্তাদের এখান থেকে বাইর হয়ে আমার আরেকটা খালাতো ভাই আছে কায়ম, ওনার পেট্রিতে আমি জব নেই। পরে ওইখানে থাকতে থাকতে অনেক বছর আমার কাটা যায়। পরে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে মানে আমার একটা চাচাতো বোন, ওর নাম হয়েছে শিরিন আক্তার। মানে ওরে আমার খুব ভালো লাগে আর ও আমাকে খুব ভালোবাসে, মানে আমরা সবসময় কথা বলি। তখন কিন্তু এত ফোন ছিল না। বাড়িতে আসছি ঈদের ছুটিতে আসার পরে আমি বলছি আম্মু আমি একটা ফোন নিব। ফোন নেওয়ার পরে বলছে ঠিক আছে তুমি ফোন নাও। আমার আব্বুরে দিয়ে পাঠাইছে কটিয়াজির বাজারে। তখন ফোন নিছি, ফোন দিয়া কন্টিনিউর যার শিরিন নামের মেয়েটার সাথে আমি কথা বলি, খুবই খুশি লাগে। পরে ওর সাথে দেখা টেকা, মানে ওর বাসা আমার বাসা এক কিছু, মানে আমরা আপন চাচতো বোন তো, আসলে ওর হাত ছাড়া আমি বাতি খাই না। তারপর ব্যাপারটা মানে আগের আমাদের জায়গা জমি নিয়ে একটু শত্রুতা হয় আমার চাচার সাথে। আমার চাচা মানে আমার দাদুকে মানে তাবিজ করছে নাকি, ওরা আগের দিনে বলে আর কি, মানে তাবিজ করে সব সম্পত্তি হাতা নিচ্ছে। এখন যেগুলো আছে এগুলো আমার আব্বুর নামে, কম জায়গায় আছে। তখন চাচা মানে বুঝে ফেলাইছে যা ওর ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে দেয়, ও বিষয়ে একদিন না একদিন প্রতিশোধ নিবেই, ঠিক আছে। এরকম মনে করে মানে আমি যখন বাড়িতে আসি ওনার মেয়েকে আগরপুর পাঠায় দেয় নানুর বাসায়। তারপর আমি ঘুম থেকে উঠা সাইকেল নিয়ে চলে যাই নানুর বাসায়। ওইখানে নানুর বাসায় যায়, মানে ওর মুখ না দেখলে আমার কিছুই ভালো লাগে না। নানুর বাসায় যাই পরে শিনা বলতেছে আমি কল্পনা করে নাই, যার স্বপ্ন ভাবিনি তুমি আসবা। তারপরে নানু বলতেছে কি তরকারি আছে, তরকারি দেওয়া ওরে খাবার দাও। পরে আল্লাহর মধ্যে এখন তো ওরা জানে না, আর আমি নানুর বলছি নানু আপনি বললেন না আমি যে এখানে আসি, ঠিক আছে। বললে মানে আমার চাচু খুবই ভয়ঙ্কর, মানে সবাই মারধর করে, ঠিক আছে। আমি কই কাউরে বললেন না আমি যে এখানে আসি। পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আসো। পরে মানে মামানি শিরিনকে কিরা কাটাইছে, তুমি কিরা কাইটা বলো যা ওর সাথে আর কথা বলবা না। পরে ফোন দিয়ে ও কথা বলে না, মানে ওর আগের দিন আরেকটা আমার রং নাম্বার একটা মেয়ে ফোন দিছিল। পরে মানে আমি বলতেছি আপনি কেন ফোন দিয়েছেন, মানে আমি অনেক ল্যাঙ্গুয়েজ খারাপ করছি ওনার সাথে। পরে আমি মনে করছি যা ওই মনে ফোন দিছিল, শিরিনে ফোন দিছিল যে আমি গালাগালি করছি দেখে ও আমার সাথে কথা বলে না, মানে আমার মনের ভিতরে এরকম একটা ভাব নিল। পরে আমি বলতেছি দেখো শিরিন আমি তো জানা সত্যি কোনো আমি অন্যায় করি নাই, ও যদি অন্যায় করে থাকে তুমি আমার ক্ষমা করে দে, তুমি আমার সাথে কথা বলো। তারপর আবার ওই নাম্বারে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি আপু যা হয়েছে আমাকে মাফ করে দেন, ঠিক আছে। আমি মনে ভুলে আপনাকে কিছু বলে ফেলছি, আমার শিরিনকে বলেন আমার সাথে কথা বলার জন্য, নাহলে আমার খানা দানা কিছু চলবে না। তখন মেয়ে বলতেছে না এখানে তো শিরিন নামের কেউই নাই। তারপর আমি সাথে সাথে আবার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি বলি শিরিন ওইখানে গেছে আমাদের বাসায়।
আমি বলছি কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলো না ফোনে, আমি তোমার সাথে কথা না বলে থাকতেও পারি না, ঠিক আছে আমি এখানে চলে আসছি তোমার কাছে, তুমি কি ব্যাপার? আমার মামানি আমার কিরা দিচ্ছে যা তোমার সাথে যেমন কথা না বলি আমি। আমি মামানি কেন কিরা দিবে, আমি তো এরকম কোনো খারাপ ছেলে না যে আমি কোনো কেউ সাথে ল্যাঙ্গুয়েজ খারাপ করি না, তা আমার জন্য কিরা দেবে কেন? বলতেছে আমার আব্বু মনে এরকম এরকম বলছে যা তোমার সাথে যদি আমার বিয়ে হয়। শিরিনের সঙ্গে কি আপনার তখন অ্যাফেয়ার চলছে পুরোপুরি? জি, মানে শিরিন বয়স কত ছিল তখন শিরিনের? শিরিনের 14 বছর। আর আপনার তখন? আমার 16 বছর। সম্পর্কে কি হতো? চাচাতো বোন। আপন চাচাতো বোন। তারপরে আমি শিরিনা যখন আমার সাথে কথা বলে না, তারপর আমি জীবনে প্রথম এই মনে করেন গাঁজা বলে, গাঁজা আমি জীবনে প্রথম গাঁজা খাই। গাঁজা খাওয়ার পরে মানে আমার নিজের, আমি তখন তো স্মোকিং করি না ঠিক করে, আমি গাঁজা খাওয়ার পরে আমি দেখি মাথায় ঠিক নাই আমার। তাহলে এভাবে আমি গাঁজা খাই, গাঁজা খাওয়ার পরে আবার চট্টগ্রাম চলে যায়, আর ওর সাথে কথা হয় না আমার। পরে আমার ওই যে খালাতো ভাই আর কি, খালাতো ভাই বলতেছে অনেক তো এভাবে খেলছি, মানে গ্রামে একদিন খেলা থাকলে চলে বা মাসে বা বছরে তোমার একটা নতুন জায়গায় নিয়ে যাবো। আর আমি তো আল্লাহর মতো ভালো টাকা ইনকাম করতেছি, প্রতি মাসে খাওয়ার পরে 15,000 20,000 এরকম টাকা আসেই, ঠিক আছে। আস্তে আস্তে আমি ল্যাংকে বাড়তেছি, আস্তে আস্তে আমার টাকা ইনকাম বেশি। বলতেছে তোমার ক্লাবে নিয়ে যাবো। ক্লাব কোন জায়গায়? আইসপেক্টর। কে নিয়ে যাবে আপনাকে? মানে আমার খালাতো ভাই আর কি, মানে ও আগে খেলতো, ক্লাবে গেলাম, যাওয়ার পরে আমি প্রথম দিনে 17,000 টাকা জিতে নেই ওখান থেকে। ওখানে জুয়া খেলেন? হ্যাঁ, জুয়া খেলে বলতে কি মানে অনেক বড় বাউন্ডারি, আপনার এটার ভিতরে সবকিছু আছে। তখন তো আমি চিন্তাম না, আমি খুবই ভয় পাইতাম যে আমি কি করি, শরীর টুল কাঁপতো প্রথম যে সব অন্যায় পথে যাই আমি। তখন ভালো দিন 17,000 টাকা জিতছি, জিতার পর আমি বাড়িতে পাঠাই দিছি। আম্মু তো জানে যে আমার বেতনের টাকাই আমি কাজ করি, বেতনের টাকা পাঠাইছি। তারপরে এমনি এমনি খেলি, পরে আবার আমার বড় ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে যায়। বড় ভাই যে ক্লাবে যায় যে আমি বলতে পারি না, বড় ভাই দেয় আমার দৌড়ানি, ওইখান থেকে দৌড় দিয়ে চলে আসি আর কি। পরে বলতেছে তোমরা আমার সার্কিট হয়ে তোমরা যাও ক্লাবে খেলার জন্য। পরে মানে ওনার সাথে একটা কথা বলতে কি জানেন, একসাথে থাকার কারণে মানে ওনার সাথে অনেকগুলোই ফ্রি মাইন্ড হয়ে যায়, ঠিক আছে। আমি বলি আপনিও তো যান, আপনি কিসের জন্য যান? তারপরে জুয়া খেলতে খেলতে এখন মনে করেন আমি যেগুলো ইনকাম করি, আমার ইনকাম টাকা দিয়ে আমার হয় না। কি করতেন আপনি টাকা দিয়ে? আমি জুয়া খেলতাম, জুয়া খেলার পরে মনে করেন আমি একবার সবসময় বেশিরভাগই আমি জিততাম। জিতার পরে ওই যে আমার বড় ভাইয়ের সাথে যখন ক্লাবে দেখা হয়ে যায়, আমরা কারখানায়ও খেলি, পরে মনে করেন কন্টিনিউ, যেমন মানুষের ভাত না খেলে প্রাণ বাঁচে না, আমরা এটা না খেললে আমাদেরকে ভালোই লাগে না। আমরা আপন খালাতো ভাই 4 জন একসাথেই খেলি, কন্টিনিউ আমরা খেলে যাই। রাত্রে খেলে যাওয়ার পরে আরেকদিন মানে বড় ভাই আইসা মানে ঘুম থেকে ডাকবো, যখন আমরা ঘুমাই নাই, সকালে যা আমরা ঘুম থেকে আমরা ডাইকে উঠে আইসা দেখে আমরা জুয়া খেলতেছি। জুয়া খেলার পর তো ওনার মাথা নষ্ট, আমিও খেলে, আমার ছোট ভাই সবাই খেলে। পরে ওইখানে মালা মসজিদ থেকে ইমাম সাহেব না উনি তবা কাটাইছে। তবা কাটানোর পরে আমি তখন সত্যি কথা বলতে কি কিবরিয়া ভাই, আমি তবা করতে চাইছিলাম না, আমার জোর করে তবা কাটানো হয়েছে। তারপরে সবাই তবা কাটতেছে, তখন হুজুরে যখন বলতেছে বলো আমরা এই কাজ আর কখনো করবো না, আমি তখন মনে মনে কি আমি মনে মনে বলতেছি আমি ঠিক আছে আমি কারখানায় খেলবো না, আমি কিন্তু ওই ক্লাবে যাই ঠিকই খেলবো, কেন ক্লাবে মোটা অঙ্কের টাকা আনা যায়, ঠিক আছে। যখন যদি আমি 2 দিন হারি, একদিনে মনে করেন 20,000 25,000 টাকা আনতে পারি। তা আমি যখন তবা কাটি তখন আমি বলি ঠিক আছে আল্লাহ, আপনি আল্লাহ তো সব মহান শক্তিশালী, আমি বলতেছি আমি কারখানায় খেলবো না, যে আমি ক্লাবে যাই অবশ্যই খেলবো, ঠিক আছে। এরকম আমি ক্লাবে যাই খেলি। পরে যখন তবা কাটানোর পর থেকে আমি শুধু টাকা হারি, মানে কি বলবো সবসময় টাকা হারি। পরে আমার ছোট ভাই বোন 2টা আছে, তখন যেটা বলে এটাই আমার পাঠাইতে হয়, কেন না আমার উপরে দায়িত্ব। আমার বড় ভাই উনি বিয়ে করে আলাদা হয়ে গেছে, মানে সবাই যা ফ্যামিলি সাজে নিছে। আমি আমার মা বাবাকে বলছি যদি আমার রক্ত বেঁচে খাওয়াইতে হয় আমি তোমাদের ছাইরা যাবো না আর কি। তখন টাকা হারি হারি বাড়িতেও টাকা পাঠাইতে হয় না, খুবই টেনশন আমার। পরে আমার বড় ভাই থেকে বলি ভাই আমার 10,000 টাকা দিবেন, আমি বাড়িতে পাঠাবো। বলছে তুমি না ওই দিনও 10,000 টাকা নিছ, এইভাবে মানে নিজে নিতে ওনার কাছে আমি 28,000 টাকা ঋণ হয়ে যাই অলরেডি। পরে আমি ওইখান থেকে বড় ভাইয়ের এখান থেকে কাজ ছেড়ে চলে আসি। পরে বৈরব আমি আবার কাজ করি, বৈরব কাজ করার পরে আল্লাহর রহমতে আমার ওই যে শিরিন যে মেয়েটা, ওর মেয়ের বাইকে নিয়ে গেছে, ঠিক আছে। আমরা 2 ভাই মিলে 54,000 টাকার কাজ করছি 1 মাসে, জুতার কাজ। তারপর আবার আমি চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম যাওয়ার পরে আমার মানে ইয়াবা আমি তখন চিনতাম না, আমার খালাতো ভাই, আমি বুঝি না ও এইগুলো কোথা থেকে শিখে। তারপর বলতেছে ফরহাদ আমরা তো নাইট করি সবসময়, এরকম একটা জিনিস আছে যা খাইলে তোমার ঘুমে ধরবে না। আমি এটা আবার কি জিনিস, ঘুমে তো বিষয় ধরবে? না ইয়াবা, ঠিক আছে। আমি তখন প্রথম জীবনের নাম শুনি, আর আমি তখন জীবনে দেখেও নাই। তখন বলতেছে ইয়াবা খাবো। পরে আমি বলছি কোথাতে? তুমি আমার টাকা দাও 300 টাকা, একটা 150 টাকা করে, আর 7 আর সিটি বলে
দুই নামের, একটা বড় একটা ছোট। তখন আমি বলি এগুলো তো আমি খাই নাই, ঠিক আছে, আমার খুবই ভয় লাগে। আর আমার এরকম একটা পেশা, মনে করেন আমি যে জিনিসটাকে ধরি মানে ওইটার ভিতরে কি আছে ওইটা আমি দেখতে চাই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল। এছাড়া রকমারি.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। রকমারি.com এর ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন RJ কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3 বইটি চাই। বইটির নামমাত্র মূল্য 150 টাকা। বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর। ফরহাদের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছিলাম। প্রিয় শ্রোতা, ফরহাদের কাছে আমরা আবারও ফিরতে চাই। ফরহাদ, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি মনে করেন আমি যেটা করি মানে ওটার ভিতরে কি আছে ওইটা আমি দেখতে চাই, ঠিক আছে। যেমন আমি জুয়া খেলতাম, জুয়া খেলার পর জুয়ার ভিতরে কি আছে, আমার স্বপ্ন অনেক কোটি কোটি টাকার মালিক হবো। আমার ভাই বোন যা আমি শহরে এসে দেখি অনেক ছোট ছোট বাচ্চারা গাড়ি দিয়ে ঘুরে, যা ড্রাইভার নিয়ে ওর ভাইকে বা ওর বাবাকে নিয়ে ছোট ছোট বাচ্চারা ঘুরে। আমারও ভাই বোন এরকম হতে পারে আমি যদি টাকা কামাইতে পারি। যা আমি অনেক সময় ওইখানে ক্লাবে গেলে 10,000 15,000 টাকা প্রতিদিন ইনকাম করি। আমার মানে মনে মনে নলেজ, আমি যদি 10,000 টাকা করে ইনকাম করি মাসে 3 লক্ষ টাকা, ঠিক আছে, তো আমার বাড়ি গাড়ি অবশ্যই সবকিছু হবে। মানে এগুলোই আমি সবসময় ভাবি। তারপর বলতেছে ইয়াবা খাবো, তারপর ইয়াবা আনলো, আমি টান দিতে পারি না। আমি টান দিলে মনে করেন ভিতরে নিয়ে রাখতে পারি না আর কি। তখন বলছে এভাবে না, দেখো এইভাবে টান দিয়ে ভিতরে নিয়ে রাখা, পরে আবার সিগারেট ধরে দেয়, সিগারেট টান দিলে নাকি এটা ভিতরে থাকবে, না হলে বাইর হয়ে যায় আর কি, এই ইয়াবার দোয়াটা। তারপর ইয়াবা খাওয়ার পরে আমি দেখি খুবই ভালো ইন্টারেস্ট লাগে। মানে ভাত খায় আমি যদি একবেলা না খাই, তারপর মনে করেন এটা খাইতে ইচ্ছা করে। তারপর রেগুলার এই কন্টিনিউ খাওয়া যায়। পরে এখন তো মনে করেন এদিকে জুয়া খেলি, এদিকে ইয়াবা খাই, আমি কোন দিকে মানে উঠে পারতেছি না। এখন আমি সবসময় ক্রাইম ডেন্স দেখি, আহট চ্যানেল সোনিয়াটা, এটা আমি ক্রাইম ডেন্স দেখতে দেখতে আমি বলি ওরা যখন এইভাবে টাকাগুলো একজন থেকে নিতে পারে আমিও পারবো এরকম। মানে এটা দেখার পরে আপনার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা হয়? জি, আমি দেখি যা ওরা সিমের মাধ্যমে বাচ্চা কিডন্যাপ করে টাকাগুলো ওর মা বাবা থেকে আত্মসাৎ করে, বা 3 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে। তা আমি বলি আমি যদি এভাবে করতে পারি, একটা যদি প্রথম টিপ মারতে পারি 3 লক্ষ টাকা আমি যদি। কিন্তু আপনি ওই অনুষ্ঠানের যারা ওই কাজগুলো করতো তাদের পরিণতিও তো দেখানো হয়, যে আলটিমেটলি শেষ পর্যন্ত তারা পুলিশের কাছে ধরা পড়ে, তাদের শাস্তি হয়, ওটা দেখতেন না? জি, ওটা আমি বলতে কি, আমি তো প্রথম মানে এরকম ওরা যেভাবে ধরা খেয়ে যায় আমি ওর বিপরীতটা করি। মানে আপনি ওদের থেকে শিখতেন, কিন্তু ধরা যাতে না পড়ে হ্যাঁ সেভাবে আপনি ট্যাক্টফুলি জিনিসটা করবেন। ওরা মানে ঠিক আছে, তো আপনি শিখে ইন্সপায়ার হচ্ছেন। তারপরে আমি ওদের থেকে সবকিছু শিখি, যা কিভাবে কি করতে হয়। ওরা আমি অনেক সময় দেখি সাধারণ মামলাতে ওরা ফোনের জন্য, যা সিমের জন্য ধরা খাওয়া যায়, যে আমি এটা টেকনিক্যাল খেলায়, আমি যদি এখানে সিম অন্য জনের ইউজ করি আমাকে ধরতে পারবে না। আমি যদি নতুন ফোন ইউজ করি, যা একটা পিনকোড নাম্বার আছে নাকি IBR নাম্বার, ওইটার মাধ্যমে ধরে ফেলবে। মানে আমি দেখি আর কি সবসময়। যাহা বলিব সত্য বলিব এই ফরম্যাটেরই একটা অনুষ্ঠান। অবশ্যই আজকে যে কথাটাও বলছে সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হইতে পারে, যে তাহলে যাহা বলিব সত্য বলিব শোনার পরে এই ধরনের টেকনিকগুলো অনেকেই শিখে যায় কিনা। এই প্রশ্নের উত্তরটা আজকের এই পর্বে আমি দেবার সুযোগ পেয়েছি, যে কারণে আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলি। আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে জেবিএসবি এতগুলো এপিসোড পার করে এসেছি, এখন পর্যন্ত কোনো এপিসোডেই
আমরা কখনোই কোনো টেকনিক পুরোপুরি রিভিল করিনি এবং করিও না। ইভেন যদি কোনো ড্রাগের নামও বলা হয় এখানে, আমরা চেষ্টা করি ড্রাগের নামটা মিউট করে দেবার জন্য। শুধু তাই নয়, যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে সেজন্য, যেহেতু ব্যক্তি মানুষ এসে এখানে কনফেস করেন, সুতরাং তার জায়গাটি থেকে তিনি যাদের নামগুলো উচ্চারণ করেন, যে প্রতিষ্ঠানের নামগুলো উচ্চারণ করেন, সেগুলো আমরা মিউট করি যাতে করে সেই প্রতিষ্ঠান বা সেই সব ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত না হন। এবং প্রয়োজনে যিনি এখানে কনফেস করেন তার ভোকাল কর্ড আমরা চেঞ্জ করে দেই, তার নাম আমরা চেঞ্জ করে দেই, যাতে তার সামাজিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত তিনি না হন। সবকিছু চিন্তা করে আমরা এই অনুষ্ঠানের মূল যে বিষয়টাকে ফোকাস করবার চেষ্টা করি সেটা হচ্ছে কেন অপরাধী হয়, কি অপরাধ করে এবং এটার পরিণতি শেষ পর্যন্ত কি হয়। এই অর্থে এই ঘরানার অনুষ্ঠান হলেও যাহা বলিব সত্য বলিব সবসময় সামাজিক দায়িত্বের জায়গাটি থেকে সম্পূর্ণ রকম ভাবেই আলাদা একটি অনুষ্ঠান, এটা আমরা স্পষ্টতই বলতে পারি। এবং সেই জন্যই আমরা বলি, এটা আসলে আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা বলি, সেটা প্রাউডলি বলবো না, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো ইন এ সেন্স জেবিএসপি, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব। জি বলুন। তারপরে আপনি শিখলেন ওগুলো দেখে দেখে? আপনি হ্যাঁ, ওইগুলো দেখে দেখে মানে ওরা তো ধরা পড়ে যায় পুলিশের হাতে। মানে আমি লেখাপড়া করি না, এরপর আল্লাহর রহমতে আমার ব্রেন খুবই ক্লিয়ার, ঠিক আছে। মানে আমি বলি আমি ওর উল্টাটা করব। উল্টাটা কিরকম বলতে, আমি ওইখানে স্টেশন থেকে চুরাইটা মার্কেট থেকে আমি একটা ফোন নেই। এটা কি শুরু করলেন আপনি প্রথমে? জি, ওইখান থেকে একটা ফোন নেই যা আমার আইবিআর নাম্বারটা যেমন ধরতে না পারে। তখন সিম রেজিস্ট্রেশন করা ছিল না। আমার কথা হচ্ছে সিম দিয়ে আমি ক্রাইম করব। আর আমি যদি এখান থেকে 2 লাখ বা 3 লাখ টাকা নিতে পারলে আমি ওইখানে জুয়া খেলবো। জুয়া খেলার পর আমি সবসময় বেশি জিতি। তা আমি যদি জিতি আমার ভাই বোন গাড়িতে চলবে, খুবই একটা। আপনার ভাই বোন, আপনার ফ্যামিলি হ্যাপি? হ্যাঁ, আমি সবসময় আমার ভাই বোনকে নিয়েই ভাবি। আমি আমার লাইফ নিয়ে কোনো ভাবি না, আমার শুধু ভাই বোন নিয়ে। তারপর সিম নেই। সিম নেওয়ার পরে আমি সিমে দিয়ে আর কেউ কাছে ফোন দেই না। আর আইবিআর নাম্বারটা যেমন না জানতে পারে, তখন একটা চ্যানেল সেট নিয়ে আমি দেশের গ্রামের বাড়িতে আসি। তখন আমার তো মনে হয় আমি যদি ইয়াবা না খেতে পারি আমার খুবই মানে কিরকম লাগে আমি নিজেও বলতে পারি না। আমি তখন মানে গ্রামে ঘুরি আর মানে দেখি কোন বাচ্চাটাকে নেওয়া যায় বা কার বাবার কতটুকু টাকার পাওয়ার আছে, ঠিক আছে। এরকম ভাবে দেখতে দেখতে একদিন এক বাচ্চাকে আমি নিয়ে যাওয়ার সাইকেল দিয়া, মানে ওরা আমি সবসময় কাছে কিনে রাখি। আমার ছোট বাচ্চা তো চিপস কিনে দিই দোকান থেকে, চকলেট মকলেট মানে অনেক কিছু আমি কিনে দিই, যা ও আমার সাথে যেমন আসে সবসময়। তারপর একদিন মাগরিবের টাইমে ওরে আমি সাইকেলের পিছনে বসানোর পরে যখন আমি রাস্তা দিয়ে যাব, তখন মানে আমাদের গ্রামের বাড়িতে আমার চাচা, এই দুঃসম্পর্কের চাচা, মানে উনি দেখে ফেলে যা আমার পিছনে বাচ্চাটা। তখন আমি আবার চালাই করে কি করলাম, কোঠেদের বাজারটা ঘুরে আবার বাড়িতে নিয়ে গেলাম। কি প্ল্যান ছিল আপনার বাচ্চাটাকে নিয়ে? আমার প্ল্যান ছিল যে বাচ্চাটাকে নিয়ে আমি আটকে রাখবো। আটকার পরে যে সিম গুলা নিচ্ছে ওইগুলা দিয়ে ফোন করে ওদের মা বাবা থেকে টাকা উদ্ধার করবো, টাকা নিব আর কি। নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, আজকে যে এপিসোডটি আমরা প্রচার করছি এখানে খুবই দুর্ধর্ষ একটি এপিসোড, এবং এই এপিসোডে যে তথ্যগুলো রিভিল হবে আমি এখনই আপনাদেরকে নোট করতে চাই, সেটা আপনারা অনেকেই সহ্য করতে পারবেন না। ও এই ঘটনাগুলো মূলত ইন্সপায়ার হয়েছে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে ওর নিজের ফ্যামিলিকেও হ্যাপি রাখতে চেয়েছে ওর অভাববোধের জায়গা থেকে, আরেকটা হচ্ছে টেকনিক গুলোও শিখেছে। ও যেটা বলছিল যে পেট্রোল বা হোয়াট এভার ইট ইজ, এটার বাংলা একটা অনুষ্ঠান হয়, একটা বিদেশি চ্যানেলের নাম বলেছে, এই অনুষ্ঠান থেকে এবং এই চ্যানেলটা থেকে সে এটা টেকনিক্যালি দেখে এটা সে প্র্যাকটিস করছে এবং সে কাজটা করা শুরু করে দিয়েছে। তো আপনি আমাদের বাসার কাছে একটা ছেলেকে আপনি আটক করলেন? জি, ও সবসময় আমার পাশে থাকতো। তখন আমি আবার কটিয়াদির বাজার থেকে ছেলেটাকে ঘুরে নিয়ে আসি। নিয়ে আসার পরে বাড়িতে রেখে যাই। পরে আমার মনে মনে জিদ হয়, যা এই কাজটা আমি এত সহজ একটা কাজ করতে পারলাম না, একটা মানুষ দেখছে তাতে কি। তারপরে আরেকটা বড় একটা ছেলেকে, মানে ওর 18 বছর বয়স, এখন আমার হচ্ছে বড় ধরনের প্লেন, যা ওর থেকে যদি টাকাগুলো কম হইলে মনে করেন 10 লাখ টাকা নেওয়া যাবে। আমার শুধু ফ্যামিলি নিয়েই চিন্তা, যা আমি যে কোনো কাজ করতে পারি আমার ফ্যামিলির জন্য। তখন ওরে বলি, যা ব্লুটুথ হেডফোন বাইর হয়েছে, তুমি কি ব্লুটুথ হেডফোন আনবা নাকি? পরে আমি আরেকটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ও বলতেছে, হ্যাঁ আমি ব্লুটুথ হেডফোন, আমি খুব ভালো লাগে। আমি কই ঠিক আছে, ব্লুটুথ হেডফোন যদি নাও তা আমার সাথে যাইতে হবে। কোন জায়গায়? সরাসর বাজারে। যা ওইখানে আমাদের আরেকটা গ্রুপ আছে, ঠিক আছে, আলমগীর গ্রুপ। আর এই গ্রুপের ভিতরে 3-4 জন লোক আছে, যা ওর থেকে আমি বলতে কি আমার বস থেকে আমি বেশি সাহসী। ঠিক আছে, আমার হয়েছে আমার ভাই বোন সুখে থাকবে, আমি মারা গেলে আমার কোনো আপত্তি নেই, যে আমার ভাই বোনকে সবাইকে সুখে হ্যাপি রাখতে পারবো। তারপরে আমি ওকে এখানে নিয়ে যাই। আমি বলছি, আমি কই দেখেন বস, এই ছেলেটাকে নিয়ে আসছি, এটাকে কিন্তু মেরে ফেলতে হবে। এক মিনিট, বস মানে আপনার বসটা কে ছিল? আলমগীর এর সাথে পরিচয় হলো কিভাবে? ও কি করতো? ও আমাদের সাথে জুতার কাজই করতো, মানে হালকা পাতলা ডেকাতি করতে, আস্তে আস্তে মানে বস হয়ে গেছে।
আচ্ছা, তো ওর কাছে আপনি এই যে কাজটা আপনি করতেছেন ওকে সাথে নিয়ে করছেন নাকি ওর ইনফরমেশনে বা ওর ওয়ার্ডারে? না, আমি সবসময় মানে অন্যরা আগে ডাকাইতি করতো, মানে চুরি ইয়া করতো। আমি কই এগুলো করে কি পান মজা, আমি যেভাবে বলি ওখানে আমার বসের আমি ইয়া করি আর কি। মানে আমরা সবসময় বসটাকে ফিটিং ম্যান আর কি, যেমন কারখানায় উনি ফিটিং ম্যান করে, এখন সবসময় আমরা সবকিছু শেয়ার করি। আর জুয়া উনি নিয়ে খেলে এখন আমাদের প্ল্যান হয়েছে আমরা যদি 3 লাখ 4 লাখ টাকা বা 10 লাখ টাকার একটা ইয়া মারতে পারি, খ্যাপ মারতে পারলে আমরা এই অবৈধ লাইন ছেড়ে দেবো বা ব্যবসা করবো। সবাই মিলে প্ল্যান করছেন? হ্যাঁ। তো আপনি যাকে এই আলমগীরকে যে আপনি বস ডাকছেন তাকে আপনি বললেন ছেলেটাকে মেরে ফেলতে হবে, কোন ছেলে এটা? ওই যে আমি বলতে চাই না, ওর নামও বলতে চাই না, ঠিক আছে? কোন ছেলেটা? ছেলেটাকে 18 বছর বয়স, এই ছেলেটাকে মেরে ফেলতে হবে কেন? মেরে ফেলতে হবে মানে ওর বাড়ি থেকে টাকা নিতে হবে আমাদের। টাকা নেওয়ার পরে ছেলেটাকে মেরে ফেলবেন? হ্যাঁ। ছেলেটাকে ছাড়লে আপনাকে চিনে যাবে। ও 18 বছর, ও তো সবকিছু বলে দেবে, সবকিছু বোঝে, এই কারণে। ওকে, তারপরে কি করলেন আপনি? তারপর আমি ছেলেটাকে নিলাম ছড়াছড় বাজারে, রেল স্টেশনের সামনে নিলাম। কি বলে নিলেন? আমি বলছি ওই যে ব্লুটুথ হেডফোন কিনবো, যে আমার বন্ধুর দোকান আছে, তোমার যেটা পছন্দ এটা তুমি নিতে পারবে, টাকার দায়িত্ব সব আমার। ওকে। তখন ওখানে যাওয়ার পরে আলমগীর, মঞ্জু আর 2-3 জন আনছে। আনার পরে মানে ওরা ভয় পাইতেছে, কইছে আমার ছোট ভাইয়ের মতো চেহারা, এই সেই। আমার মাথা নষ্ট হয়ে গেছে, মানে ওদের সাথে তুই টাকার ব্যবহার করতেছি, ওরা আমার বড় কিন্তু। তারপর আমি বলি তোদের জন্য কোনো একটা কাজ করে শান্তি পাওয়া যায় না, তোরা করলে করবি, না করলে নাই। এখানে আমি আর দেখাইতেছি যে আমার এখানে 1000 টাকার উপর খরচ হয়েছে, ছেলেটাকে আনছি, আনার পরে 1000 টাকা খরচ। তারপর আবার মানে আমরা যত রাগারাগি করি তারপর মিট করতে হয়, কেন অনেক সমস্যা হইতে পারে। তারপর আমি খুশি ওদেরকে 1000 টাকা দিয়ে আসি, যা ওরা এই কাজটা করতে রাজি হয় নাই, বলতে ছোট ভাইয়ের চেহারা নাকি 22 উঠে এটার ভিতরে। তারপর এই কাজটা হলো না পরে আবার ওরা এখন আমি নিজে প্ল্যান করছি যে আমি আর কেউ নিয়ে কাজ করব না, আমি নিজের কাজ নিজে করবো একাই। আর ইয়াবা জিনিসটা এরকম একটা জিনিস, আপনি খাওয়ার পরে মনে করেন আপনার পুরো শরীর বলতে কলজা হয়ে যায় আর কি। মানে আপনি সেকেন্ড কাজটাও করলেন না? না, করি নাই। তারপর প্ল্যান ছিল কিন্তু আপনি করেন নাই, করতে পারেন নাই, মানে ওদের জন্য করতে পারি না, আমার তো প্ল্যান 100। পরে আমি টাকা কিছু আমি নিজে নিজে একা একা করবো, যে আমার কোনো পার্টনার থাকবে না এখানে। আমি যদি 5 লাখ টাকা লই বা 10 লাখ টাকা লই, পুরাটাই আমার থাকবে, যে আমার কোনো পার্টনার কোনো কিছুই দরকার না। প্ল্যানটা আমি একটু ফুললি আমাদের শ্রোতাদের জানাতে চাই। সেটা হচ্ছে আপনি ওকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি ওই যে সিম আছে ওই সিম থেকে ফোন দিয়ে বলবেন যে আপনি তাকে চিন্তায় করেছেন, কথা বলাই দেবেন। টাকাটা আপনি কালেক্ট করবেন কিভাবে? টাকাটা আমি বলতেছি, মানে আপনার প্ল্যান কি ছিল, প্ল্যানটা কি শুনি, তারপরে কি করেছেন সেটা পরে শুনবো। টাকাটা কালেক্ট করবেন কি করে? আপনি যদি টাকাটা ওর নাম্বারে আমি বিকাশ আগে চালু করছি, ওর আইডি কার্ড দিয়ে ওর নাম্বারে বিকাশ চালু করছি। কার নাম্বার? ওই যে ছেলেটাকে কিডন্যাপ করছে 18 বছর, যেটাকে বলতেছেন আপনি, যাকে আপনি করবেন, এটা তো ওই ছেলের কাহিনী, কিন্তু ওই বিকাশ চালু করে তো লাভ নাই, কারণ ওই বিকাশে তো এত টাকা আসবে না। এই তো আমার মানে আচ্ছা ঠিক আছে, তখন আমি বুঝতাম না বিকাশ। এক্স্যাক্টলি, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। দেখেন, ও কিন্তু মারাত্মক বড় বড় কিছু অপরাধ করে ফেলছে, and he doesn't have any proper plan. কজ ও একটা টেলিভিশন অনুষ্ঠান দেখেছে, ওর টাকা দরকার, ও মনে করছে ভাবে করলে এটা হয়ে যাবে, এবং সে মাঠে নেমে গেছে। বাট এটা যে কত রিস্কি এবং এটা যে কত গর্হিত অপরাধ কাজ, এটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ও নেশায় বুধ হয়ে আছে, বিকজ ও ইয়াবা নিচ্ছে, বিকজ ও অন্যান্য ড্রাগ নিচ্ছে, এবং ওর মধ্যে একটা স্বপ্নও বেঁচে আছে, যেভাবেই হোক আমার ফ্যামিলিকে হ্যাপি করতে হবে, সো আই নিড লট অফ মানি। ওকে ফাইন। তারপর আমি মনে মনে নিয়ত করি, যা ওকে আমি এত দূরে নেব না, আমাদের গ্রামের ভিতরে শেষ করে দেবো। কে এটা? ওই যে 18 বছর ছেলেটা। একা একাই করবেন? হ্যাঁ, আমি একা একাই প্ল্যান করছি। যা এরকম আমাদের এখানে একটা জায়গা আছে, মানে মসজিদের অনেক বড় বাথরুমের আছে, টাঙ্কি, যা ওইখানে যদি আমি ওকে মেরে ফেলে দিই কেউ বলতে পারবে না। আর মসজিদের টাঙ্কি এটা আপনার যদি পরিষ্কার করতে হয় কম হলে 8-10 বছর পর পরিষ্কার। টাকা আদায় করতে হলে তোকে আটকে রাখতে হবে। না, আমি তো ওর নাম্বারে ফোন দেবো, মানে আমি যদি ওর নাম্বারে ফোন দেই তো ওরা অবশ্যই ভাববে যে ছেলেটা আছে। আমার কথা হচ্ছে আগে প্রমাণ শেষ করে ফেলবো, পরে টাকা দিবে কিনা। মানে ছেলের সঙ্গে কথা বলাই দেবেন না, কিন্তু ওর নাম্বার থেকে বারবার কথা বলবেন। হ্যাঁ, ওর নাম্বার থেকে কথা বলবো। আর ওরও ফোন, যা আমাকে ধরার কোনো সিস্টেম নাই। আমি তো ক্রাইমে দেখি যা ধরা পড়ে যায় ফোনের জন্য বা নেটের জন্য, এরকম কোনো সিস্টেম নাই আমার কাছে। চিন্তা করুন অবস্থা, ঠিক আছে, কত কাঁচা এবং কত আনাড়ি প্ল্যান এবং কত দুর্ধর্ষ প্ল্যান। বলুন তারপর ওর ফোন, ওর সবকিছু। পরে ওকে নিয়ে যাই এখানে, মানে খুবই ভয় লাগে ইয়াসরের টাইমে গেলে ওখানে গুরুস্থান, মানে আমারও হঠাৎ ভয় লাগে। কোথায় এটা, কোন জায়গাটায়? আমাদের বাড়ির পাশেই। আপনাদের বাড়ির পাশে মসজিদ, ওইখানে। আমি প্রপার অ্যাড্রেসটা এখানে রিভিল করবো না প্রিয় শ্রোতা, কজ যাহা বলিব সত্য বলিব এথিক্স থেকে এটা সম্ভব নয়। আমরা বারবারই আপনাদেরকে একটা কথা বলি, আমরা এখানে যারা কনফেস করতে আসে তাদেরকে আইনের দ্বারস্থ করাচ্ছি না, কিংবা তাদেরকে আমরা পুলিশের হাতেও তুলে দেই না, কিংবা তারা যদি এখানে কনফেস করেন তারা যাতে সামাজিকভাবে কোন রকম ভাবে হেয় প্রতিপন্ন না হন, তাদের পরিচয়টা যাতে কোনোভাবেই রিভিল না হয়, কেউ যাতে না চেনে, সেই ব্যবস্থা আমরা করি। কেন করি? প্রথমত, এই অনুষ্ঠানটি
কোনো ক্রাইমারকে ধরার জন্য নয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে একজন অপরাধী এসে এখানে কনফেস করবেন, এই অর্থে যে তিনি বিবেক বোধে বিদ্ধ, চরমভাবে বিশ্বাস করেন তিনি যা করেছেন সেটা ভুল করেছেন, তার পরিণতি তার জীবনে ভালো হয়নি, এবং তিনি কি করেছেন, কেন করেছেন, তার পরিণতি কি হয়েছে সেটা তিনি মানুষকে বলতে চান স্বেচ্ছায়, এই কারণে যে তার মতো করে ভুল সমাজে যাতে আর কেউ না করে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জায়গাটা থেকে আমাদের অন্যান্য অনুষ্ঠানের যে ক্রাইমের যে আপনারা যে ধরনের রিপোর্টিং ক্রাইম দেখে থাকেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে বা অন্যান্য রেডিও অনুষ্ঠানগুলোতে হয় কিনা আমার জানা নেই, এই অনুষ্ঠানের এথিক্স বা পয়েন্ট অফ ভিউ বা কন্টেন্ট সম্পূর্ণরূপেই আলাদা। সো আমরা স্বাভাবিকভাবেই কিছু কিছু জিনিস এখানে গোপন রাখি, এবং এই গোপন রাখার জায়গাটা এই জন্যই প্রয়োজনীয়। বাই দ্য ওয়ে, বলুন তারপর ওই রকম একটা জায়গায় আপনি কি করবেন? হ্যাঁ, তারপরে ওকে আমি রাতের বেলা নিয়ে যাই প্রতিদিন। আমার মানে যখন আমি ভাবি যে আমার ফ্যামিলিকে আমার যেভাবে হ্যাপি রাখতে হবে, তখন মনে করেন আমার উপরে যেমন আলাদা একটা শক্তি এসে কাজ করে, যা তুমি মারো, ওকে মারো, মানে এরকম তাড়াহুড়ার একটা কাজ এসে করে। তারপরে ওরে একদিন ধরে ফেলে আমি মারার জন্য, ঠিক আছে, এমনি কথা বলতে বলতে পিছনে যা গলার যখন আঞ্জে ধরে, তখন আরেকটা লোক এসে করে, মানে মসজিদে নামাজ পড়বো, তখন ও একটু বলতেছে কি ব্যাপার আপনি আমাকে এভাবে ধরলেন? আমি না এইভাবে ধরছি, সমস্যা কি? তখন মানে ওর সাকসেস হতে পারিনি আমি। তখন আমি ওর আরেকদিন বলছি, তুমি না বলছিলে ব্লুটুথ আনবা, চলো আমরা ব্লুটুথ নিয়ে আসি যায়, ঠিক আছে? ও বলছে হ্যাঁ ঠিক আছে চলো। তারপরে আমি বলছি তুমি এরকম ভাবে যাবা যা তোমার বাড়িতে কেউই না জানে, তোমার ভাই বলো ভাবি বলো বা গ্রামের কেউই না জানে, তুমি আগে যাবে আমি পরে যাবো। না, এই প্রশ্নটা কেন? তাহলে তো এরকম কথা বললে তো খুব স্বাভাবিকভাবেই সে প্রশ্ন করবে আপনাকে, কেন জানেন? হ্যাঁ, ও প্রশ্ন করছে। আমি কই যদি তুমি বলো আমার সাথে গেছো, তাহলে আমার সাথে আরো আমার বন্ধু ওরা যাবে ব্লুটুথ আনার জন্য, মানে আমি এরকম একটা প্লেন কাটাই। ওকে। পরে ও স্বাভাবিকভাবে মাইনে নিল, পরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সরাসরি স্টেশন, ওইখানে যাওয়ার পরে মানে আমার ও বলতেছে কি ব্যাপার তোমার বন্ধু আসতেছে না কেন, যা দোকান আসতেছে না কেন? ও বলতেছে আমি তো ব্লুটুথ নিবই, ঠিক আছে। পরে আমি ফোন দেই, মানে আমার ফোন সাইলেন্ট করে 1 2 3 তে ফোন দেয়। আমি বলতেছি হ্যাঁ দোস্ত তুমি কই, আমার সাথে তো আমার ফ্রেন্ড আছে, যা ব্লুটুথ দিতেই হবে ওরে। ফোন দিয়ে আমি লাইনটা খাইতে দিই, যা ওরে সেকেন্ড দেখে আমি কথা বলছি, দেখো মানে নাম্বারটা দেখাইতেছি না, যা 25 সেকেন্ড 30 সেকেন্ড এরকম কথা বলতে বলতে ওরে আমার এক খালাম্মার বাসার এখানে নিয়ে যাই। যা খালাম্মার বাসার এখানে নতুন টয়লেট করছে, আমার শুধু একটাই টার্গেট, যদি টয়লেটের ভিতরে মানুষটাকে মাইরে ফেলা দেওয়া যায়, যা এখানে দুর্গন্ধের সাথে দুটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যা বোঝা যাবে না। তারপরে আমি ওইখানে নিয়ে যাই আমার খালাম্মার বাসায়, আমি জায়গার নামটা বলতে চাচ্ছি না। আমার খালাম্মার বাসায় এখানে নিয়ে যাওয়ার পরে আর ওকে আগে বিকাশ আইডি এগুলো আমি খুলছি, যা আমার যেমন কোনো কারণে আমার ধরতে না পারে। তারপরে ওইখানে আমি নিয়ে যাই, আমি খুব স্মোকিং করতেছি, একটা পর একটা, মানে আমার খুব প্রেসার পড়তেছে, যা তুমি কাজটা তাড়াতাড়ি করো, যা এরকম একটা আলগা একটা পরের শক্তি আসে আমার, বলতেছে তুমি তাড়াতাড়ি করো, রেড করতেছে কেন, এরকম বলতেছে আমার। তারপরে আমি বাথরুমের এখানে যাই, আমি বলি দোস্ত তুমি এদিকে আসো। এদিকে আসার পরে আমি আগে ওর মানে বাসার ভিতরে রাখি, আমি আগে দেখছি আমি সাকসেস হইতে পারবো কিনা, আমি টাঙ্কিটা আলগে দিয়ে দেখছি মানে আমি আলগাইতে পারবো কিনা টাঙ্কিটাকে। পরে দেখি হ্যাঁ অবশ্যই আমি পারবো। তারপরে আমি স্মোকিং করতেছি একটা পর একটা, 5-6টা অলরেডি খেয়ে ফেলছি। পরে আর আমার একটা জিদ, মানে যদি কেউ আমার জিদ না উঠলে আমি কোনো কাজটাই করতে পারি না। পরে একটা রং নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে মানে কোনো কথা নাই, ওনার সাথে আমি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ করছি। পরে যা আমি যখন খারাপ করছি উনিও খারাপ করবে ল্যাঙ্গুয়েজ, উনি যখন ল্যাঙ্গুয়েজ খারাপ করছে আমি ফোনটা ফালাই, যে আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ওর গলা চিপে ধরে ডাইরেক্ট এখানে মেরে ফেলি। মেরে ফেলার পরে আমার পরে আপনারা কয়জন ছিলেন? আমি একাই আপনি গলা চিপে ধরে মেরে ফেললাম পিস দিয়ে, মানে আমার এমনি জিদ উড়ে না, যা আমার যদি কেউ গালি দেয় তাহলে আমার প্রচুর জিদ উড়ে। আমার ফ্যামিলি নিয়ে কিছু বললে, মানে আমি তো সবসময় চাই আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সবসময় কোনো দিকে শর্ট না রাখার জন্য। আমি রং নাম্বারে ফোন দিয়ে গালাগালি করি, ও আমাকে গালাগালি করে, আর এই জিদ নেয় ওর উপর আমি ঢালি। আপনি এর আগে রং নাম্বারে ফোন দিয়ে গালাগালি করেন? জি, মানে আপনাকে গালাগালি করলে আপনার ভিতরে একটা জিদ উঠে? হ্যাঁ, জিদ উঠলে পরে আমি ওকে মেরে ফেলি। ওকে মানে পিছন দিয়ে গলার ভিতরে ধরে মুখে চাপ দিয়ে ধরার পরে আমার খুবই শক্তি লাগছে, মানে আমার হাতে পর্যন্ত কামড় দিছে। পরে মেরে ফেলি, মেরে যাওয়ার পরে গুডনেস, কি শুনছি এগুলা। পরে আমি ওকে মেরে ফেলার পরে একটু শরীরটা যেমন আমার একটু হাওয়া বাতাস পাইতেছে, যা আমি সাকসেস হয়েছি। তারপর আমি টাঙ্কিটা আলগি দেই, আলগি দেওয়ার পরে আস্তে করে যেমন লাশ পড়লো। এটা কিসের টাঙ্কি ছিল? এটা বাথরুমের টাঙ্কি ছিল। বাথরুমের আপনি আগে থেকে দেখে রেখেছেন? হ্যাঁ, আগে আমি বাথরুমের আশেপাশে কোনো লোকজনই ছিল না? না, এটা মনে করেন গ্রাম অঞ্চল তো, মানে পিছনে বাড়ির পিছনে এখানে কল, আর অন্য মনে করছে যা
আসছে সিগারেট টিকেট খাবো এরকম কিছু ভাবছে। মানুষের মৃত্যুর আগে তো ভয়াবহ রকমের শক্তি আছে। হ্যাঁ, অনেক শক্তি আসছে। ও আমাকে মনে করেন হাতে কামড় দিচ্ছে, হাতে কামড় দেওয়ার পর মানে আমারও প্রচুর শক্তি আসে। আমি যখন এগুলো কাজ করতে যাই আমার প্রচুর আলাদা শক্তি আসে। তখন আমি এইভাবে হাত পিছন দিয়ে ঢুকাই যখন দিচ্ছি চাপ দেওয়ার পরে নাকে মুখে চাপ দিয়ে দিচ্ছি, অনেক শক্তি লাগছে, আমি গাইমে গেছি। পরে যখন দেখি আর লড়াচড়া করে না, ঠিক আছে, পরে আমার শরীরটা একবার ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, মানে খুব ভালো ফিল করছি আমি, মানে অনেক ভালো লাগতেছে। পরে সুস্থ হবে না, আমি টাঙ্কিটা ফাঁক করার পরে ওরা এটার ভিতরে ঢাইলা দিচ্ছি। টয়লেটের টাঙ্কি? হ্যাঁ, টয়লেটের টাঙ্কি, এর ভিতরে ওকে ফেলে দিয়ে আমি ফোনটা বন্ধ করে দিই। ফোনটা বন্ধ করে আমার কথা হচ্ছে আবার আমার রাতের ভিতরে আমার বাড়িতে চলে আসতে হবে, নাহলে আমাকে ওরা আবার বলবে যা ওর সাথে যাইতে পারে, এরকম কিছু মাইন্ড করবে। আমি আবার সাথে সাথে আমি বাড়িতে চলে আসি। চলে আসার পরে ফোনটা আমি এরকম এক জায়গায় রেখে আসি, আমাদের ওখানে গুরুস্থান আছে, গুরুস্থানের ভিতরে ফোনটা বন্ধ করে একটা পলিটিং দিয়ে পেঁচে গুরুস্থানের ভিতরে রেখে আসি ফোনটা। তারপর আমি বাড়িতে আসছি, ওরা রাত্রে খুঁজাখুঁজি করতেছে, আমার জিজ্ঞেস করতেছে তুমি কি দেখছো ফরহাদ, যা আমার ভাইটাকে বা আমার ছেলেটাকে, সবাই এসে জিজ্ঞেস। আমি কই না, আমি তো বাজারে গেছিলাম, আমি সঠিক বলতে পারি। বাবার নিশ্চয়ই বিত্তশালী ছিল, অর্থ সম্পদের মালিক। হ্যাঁ, ওদের অনেক টাকার মালিক। তারপর আমি কাজ করে বাসায় ফেরার পরে আমার এসে জিজ্ঞাসা করতেছে তুমি কই গেছিলে। আমি বাজার গেছিলাম বলিয়া। ঠিক আছে, বলিয়া গেছো মানে? হ্যাঁ, আমি বলিয়া বাজার গেছিলাম, এরকম মানে সময় কাটিয়ে চলে আসছি। কথা আমার ছেলে তো আসে নাই, আমি ও তো আমার সাথে যায় নাই। তারপর ফোন দেওয়ার পরে ওরা বলে তুমি টাকা যে নিবা আমাদের থেকে ক্যাশ নিতে হবে। আমি কই না, আমি ক্যাশ নিতে পারবো। আপনি কি বলেন? আমি ফোন দিয়ে বলে আপনাদের ছেলে হারাইছে, আপনাদের ছেলে আমাদের কাছে আছে, আর আমি অনেক দূরে ঠিকানা অ্যাড্রেস দিই। আর আমি এরকম করি যা নেটওয়ার্কে, আমি তো ক্রাইম দেখে একবারে সাকসেসফুল, যা আমার যদি নেটের মাধ্যমে ধরে ফেলে, আমি অনেক সময় বরিশাল চলে যাই, অনেক সময় ঢাকা চলে যাই, ফেনী, মানে বিভিন্ন জায়গায় চলে যাই। আমি ফোন করি যে আমার নেটের মাধ্যমে যেন আমার কালেক্ট না করতে পারে। ঠিক আছে, একবার চট্টগ্রাম যায়, একবার ফেনী, মানে একবার এক টাইমের থেকে ফোন করি। তারপরে ওরা বলে তো আমি তো এইভাবে টাকা দিতে পারবো না, তুমি আমার থেকে ক্যাশ নিতে হবে। আমি বলি না, আমি ক্যাশ নিতে পারবো না, আপনারা যদি দিতে পারেন তাহলে আপনার ছেলেকে পাবেন, না হলে পাইবেন না, ডাইরেক্ট কথা। পরে আমি বলে তোর ছেলেকে তুই নিবি, না হলে তোর ছেলেকে আমি মেরে ফেলবো। পরে আমি তো অনেক বিবেকে ঘুরি, কেন আমার কথা হচ্ছে নেটের সাহায্যে যেমন আমাকে ধরতে না পারে। তারপরে আমি বলতেছি 15,000 টাকা পাঠাও, তোর ছেলের সাথে কথা বলতে পারবা। পরে 15,000 টাকা পাঠাইছে, ছেলের সাথে কথা বলবো। আমি কই এখন হ্যাঁ বিকাশে 15,000 টাকা আমি ক্যাশ করি আখাউড়া থেকে ক্যাশ আউট করে আমি ঢাকা আসি। ঢাকা এসে এখানে হোটেলে থাকি। হোটেলে থাকার পরে আমার কথা হচ্ছে আমি তো এগুলো খরচের টাকা, 15,000 টাকা, এটা আমার তো কোনো লাশটা কোথায় আছে কেউ জানে না, কেউই জানে না, আবিষ্কার হয়নি না। ঠিক আছে, এরকম ভাবে করছি কাজটা, কেউ বলতে পারবে না। তারপরে আমি মনে করি 15-16,000 টাকা, এগুলো তো আমার খরচের টাকাই চলে না। ঠিক আছে, আমি ইয়াবা নেই, এটা ড্রাগ, অনেক ধরনের ড্রাগ নেই। তারপরে ওদের কাছে ফোন দেওয়ার পরে আমার যতটুকু ধারণা, ওরা আমাকে ধারণা করতেছে। পরে আমার ফ্রেন্ডরা ওরা বলতেছে তুই কই যাস, আমি বুঝি না, এত জায়গায়, মানে আমি সবসময় টিকিট নিয়ে চলি। যদি কোন জায়গায় কারণ বসাতে পুলিশ আমাকে ধরে যে আমি এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে আসছি, সব ডকুমেন্ট আমি সবসময় রাখি সাথে। তারপরে ওরা একটু সন্দেহ করতেছে ওই ছেলেটা, পড়ার ছেলেটা কোথায় যায়। বিরতি শব্দ আরো একবার, প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 096113892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল। এছাড়া রকমারি.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। রকমারি.com এর ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন RJK Br জীবনের গল্প পার্ট 3 বইটি চাই। বইটির নামমাত্র মূল্য 150 টাকা। বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতার, সময় হচ্ছে রাত 12টা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-তে। আমরা আবারও ফিরছি ফরহাদের কাছে। ফরহাদ, তারপরে বলতেছে ফরহাদ নামের ছেলেটা কোথায় কোথায় যায়। পরে আমিও একটু ভয় পেয়ে যাই, যা আমি এই কাজ করছি, মানে নিজের থেকে একটু মধ্যে মধ্যে খারাপ লাগে, আর আমার মধ্যে মধ্যে শুধু টেনশন। ওদের বাড়ির কি অবস্থা ছিল এই সময়, আপনি তো জানতেন? কান্নাকাটি বা আশেপাশে খোঁজা? হ্যাঁ, অনেক কান্নাকাটি, পুরো কান্নাকাটি, মানে পাইতেছে না। ফোন যায় ঠিকই, কিন্তু ছেলের সাথে কথা বলতে পারতেছে না। মানে আমি বলছি 15,000 টাকা পাঠালে আপনার ছেলের সাথে কথা বলতে পারবো। ওই 15,000 টাকা পাঠানোর পর আমি বলতেছি, আপনার ছেলে তো আল্লাহর মধ্যে খুবই ভালো আছে, আমি অন্য এক জায়গায় চলে আসছি। মানে আমার আমি কথা বলার সাথে সাথে সিম হোক, যা ওরা দ্বিতীয় ফোন করবে এরকম কোন সিস্টেম নেই। তারপরে আর আমি লুটও করি না অনেক সময়, কেন সিসি ক্যামেরা লাগানো থাকে, অনেক কিছু লাগানো থাকে। আমি লুট করি না, আমি কাঠ কিনে নিই। কাঠ কিনে নিয়ে ময়লা ডাস্টবিনের দাঁড়ে থাকে, আমি কাঠটা রিসার্চ করে ওইখানে কথা বলে ওইখানে ফোন বন্ধ করে দিই। তারপরে ওরা বলতেছে ছেলের সাথে কথা বলবো। আমি 15,000 টাকা দিচ্ছেন, 15,000 টাকা দিয়ে ছেলের সাথে কথা বলতে চান, আপনি 8 লক্ষ টাকা দেন, আপনার ছেলেকে আমি সোজা বাড়িতে এসে দিয়ে যাবো। পরে ওরা বলছে দিবে, বিকাশ এতগুলো টাকা যাবে না, তুমি আমাদেরকে অন্য ব্যাংকিং এর দাও। তারপর আমি একটা জিনিস ভাবলাম, যা ক্রাইমের ভিতরে যদি কোনো ব্যাংকিং এর ইয়াটা দেই, দেওয়ার পরে মানে ধরে ফেলবে। তারপর আমি বলি না, আপনারা ভাঙ্গা ভাঙ্গা টাকা পাঠান, আমিও চলি, যখন 8 লাখ টাকা কমপ্লিট হইব তারপর আপনার ছেলেকে পাবে। তখন ওরা ব্যাপারটা বুঝা ফেলায়, মানে যা ছেলে আর পাইব না এরকম ধরনের একটা মার মনে ইয়াও যায়। তারপর আমি ওইখান থেকে মোট 3বার 15,000 টাকা করে 45,000 টাকা নিই। নেওয়ার পর আমি কই না, আমি যদি ধরা পড়ে ফেলি আমার ফ্যামিলিটা একবার ধ্বংস হয়ে যাবে। আমি সিম টিম সব মোবাইল টোবাইল ফালাইছি, যে আমি যদি মোবাইল রাখি যা পিনকোডের মাধ্যমে আমাকে ধরে ফেলতে পারে। মোবাইল সিম দুটোটা ফালাইছি। ফালা দেওয়ার পর আরেকটা নতুন পরিকল্পনা, যা এমনি করা যাবে না, যা ছোট বাচ্চা নিয়ে যাবো, যা দেখতে হবে কোন বাচ্চার মা বাবা যা ওরে বেশি লাভ করে যায় একটা বাচ্চা, এরকম সিস্টেম। আর টাকা পয়সার মালিক থাকতে হবে। এই লাশটার তখনও না, এটা এই পর্যন্ত কোনো খোঁজ খবর হয়নি। এই লাশটা তার মানে ওই টয়লেট ট্যাঙ্কের মধ্যেই আছে? জি, এখনো আছে। এখনো হার পাইবে না কি থাকলে। Okay, I'm getting sick actually because okay, by the way, let it be continued. তারপর আমি বলতেছি, যা এরকম একটা বাচ্চা নেবো যা ওর মা বাবা খুব লাভ করে। ক্রাইম ব্যাংকে দেখি যা একটা বাচ্চার জন্য ওরা কোটি টাকা দিতে রাজি হয়। আমার কথা হচ্ছে এরকম ধরনের একটা ছেলে পেলে ওরা কথার সাথে সাথে টাকা দিয়ে দিতে পারে। তারপরে আরেকটা বাচ্চা আমি নেই আরেক জায়গা থেকে। টার্গেট করেন কিভাবে? এখন নিলেন কিভাবে? হ্যাঁ, আমি এইভাবেই, যা চকলেট চিপস দেখায়, ঠিক আছে, মানে আমার ওইখানে আমার এক ফ্রেন্ড ওইখানে জব করে আর কি, মানে ছাত্র পড়ায়, ঠিক আছে। পর আমি ওইদিকে যাই, যাওয়ার পর জিজ্ঞেস করে ছেলেটাকে এরকম। তারপর আমি এরকম ভাবে চলে, আল্লাহর রহমতে আমার কি বলবো, লেখাপড়া না করলে এরকম ব্রেনটা খিলা যে আমি যে কোনো মানুষের মন সেকেন্ডে জয় করে নিই। তারপরে ওইখানে গেলাম, যাওয়ার পরে বাচ্চাটারে মানে সবসময় আমি আদর করি, যা চকলেট কিনে দেই, এটা অনেক কিছু দেই। আর বাচ্চাও আমার কাছে আসে, যে কোনো বাচ্চাই আসার পরে একদিন রাত্রে আমি বাচ্চাটাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কিভাবে নেন? আমি একই সিস্টেমে নিয়ে যাই। এই কোটিয়া দিলে যে বাচ্চাকে কোটি টাকার আদর চাইলে কোটি টাকা দিবে, সে বাচ্চাকে আপনি বাসা থেকে রাতের বেলা অপরিচিত একজন মানুষ বের করে নিয়ে যাবেন, এটা লোকজন বিশ্বাস করবে না? আপনি মনে করেন মাগরিবের আগানে মাগরিব হবে টাইম, ছেলেটা বাইরে ঘুরতেছে। পরে আমি সিট দেখাইছি দূর থেকে, ছেলেটা দৌড়ে আসছে, তখন আমি কুলে নিয়ে মানে একটা জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাই। কত বছর বয়স ছিল ওর? 3 বছর। তারপরে জঙ্গলে বাবা কি করতো? ওর বাবা বিজনেস করতো। আর আমার টার্গেট হচ্ছে বড় যা কথার আগে টাকা দিতে হবে আমাকে। 3 বছরের বাচ্চাকে আপনি নিলেন? হ্যাঁ। এটা কোথায় রাখবেন, কি করবেন, কোনো কিছু মাথায় আছে? কোনো কিছু মাথায় নাই। তারপর আমি গেছি, বাচ্চা আমার কথা হচ্ছে বাচ্চা নিলে, যে ছোট বাচ্চা গার মুসকে দিলে মইরা যাবো, বা একটা গাতার ভিতরে গায়রা দিতে পারবো, অনেক কিছু প্ল্যান আমার। তারপর বাচ্চাটা সিট দেখা নিচ্ছে, বাচ্চাটাকে আমি নিয়ে আসি কোটিয়াদের স্টেশনে। মানে আমিও সাকিত বানাই, যা জুতার কাজের সাকিত আমিও বানাই। যা পরে আমার নিজের লজ্জা করতে চাই সাকিতের সাথে কিভাবে জিনিসটা শেয়ার করি, যা আমি ওর উস্তাদ, সবসময় আমি ওকে ভালো শিক্ষা দেবো, যা একটা খারাপ শিক্ষাটা কিভাবে দেই। তারপর আমার আরেকটা ভাই না, মানে ও অল্প বয়সে বিয়ে করছে, ওর একটু টাকার দরকার, যা আমি এরকম লোকের এই সবসময় করবো, যা ওদের টাকার দরকার, এরকম লোককে আমি চাই, যা আমার কাজে আকৃষ্ট হবে, মানে তাড়াতাড়ি আসবে। তারপর আমি বলছি তুমি আসো আমার এখানে, একটা কাজ আছে, যদি করতে পারো তাহলে তোমার টাকা দিব।
পরে আমি আর বলি নাই যে বাচ্চাটাকে মারতে হবে, বাচ্চাটাকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে মানে ওরা খুব আদর করতেছে। পরে বলতেছে বাচ্চাটা, পরে আমার সাকিতের ফোন দিয়ে আনছে। আনার পরে আমার সাকিতে বলতেছে, মামা আপনি কোনো চিন্তা করবেন না, যা বাচ্চাটাকে নিয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকবো। মানে ওরা বুঝে গেছে যে আপনি কি করবেন। হ্যাঁ, মানে ওই যে আমার বাইক না বলে দিচ্ছে আর কি আমার সাকিতের থেকে। পরে আমি আবার মনে মনে একটু যদি আমার ফ্রেন্ডে বলে আমি এখানে নাই, যা ওদের বাচ্চাও হারানো গেছে আর আমি ড্রাগ নেই, ওরা কম বেশ জানে, মানে আমার ফ্যামিলিতে জানে না, ওরা জানে। তাই আমি মনে মনে টার্গেট করতেছি না, এরকম হতে পারে না। তারপরে তখন আমার থেকে টাকাও নাই, টাকা খুব কম। আমি আমার বাইক নিয়ে বলছি, দেখো আমি নতুন সিম নিব, নতুন ফোন নিব, যা এই ছেলেটার জন্য আমি মনে করো 15 লাখ টাকা যদি দাবি দিই 15 লাখ টাকাই দিবে। তখন তারা বলতেছে না, তখন তো আমার টাকা পয়সা নাই। তারপরে কি করব মাথায় আসতেছে না। পরে বলছি যা তোর বাসা তোরা চলে যা, আমি ছেলেটাকে নিয়ে যাই। ওইখানে 5 বেদারের বিল বলা হয় একটা সর এলাকায়, 5 বেদারের বিলের এখানে নিয়ে ছেলেটাকে ওখানে কাতা করে একটা আমার গামছা ছিল, গামছা দিয়ে গলার ভিতরে প্রেস দিয়ে ছেলেটাকে মানে মাটির তলে এখানে গাইরে দিই। গাইরে দেওয়ার পর আমি চলে আসি, পুরা টেনশন, আমি টাকা কোনো দিক দিয়ে ম্যানেজ হইতে হচ্ছে না, আমার ফ্যামিলিতে খুবই সমস্যা দেখা দিতেছে। আপনি আপনার নামটা বলে আপনার কিছু যদি বলার থাকে। আমি রাফি। স্টোরিটা এখন এমন একটা পর্যায়ে আছে আমরা খুব একটা মানে নিতে পারছি না। একটা আই থিঙ্ক SMS পোল হলে ভালো হয়। আমি ফারুক, আমিও একমত, আমিও সেটাই মনে করি। ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোলে যাব। এই 3 জনের নোট আমরা নিচ্ছি। ওনারা যেটা বলছেন যে আসলে ওনাকে বলার সুযোগটা দেয়াটা কি পুরোপুরি ঠিক হচ্ছে কিনা, কজ এই ধরনের গল্প অনেক সময় সামাজিকভাবে অনেকের ক্ষতির কারণ হতে পারে। সো আপনারা কি মনে করেন যেটা আমরা যেটা প্রচার করছি বা ওর যে কনফেসের জায়গাটা কতটুকু বিলিভ করার মতো, কতটুকু বিশ্বাসযোগ্য, আপনাদের সেই জায়গাটি থেকে আপনারা এটাকে ইয়েস ভোট দেবেন কিনা কন্টিনিউ করার জন্য। তো আপনারা যদি মনে করেন যে ওকে বলার সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনি আমাদেরকে SMS করুন। প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস, অথবা যদি মনে করেন যে না ওকে সুযোগ দেওয়া উচিত না, তাহলে লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আমি আবারও বলি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। আমরা একটু পরেই কম্পিউটারের কাছ থেকে জানবো SMS পোলের রেজাল্ট। আপনি ছোট একটা বাচ্চাকেও এই কাজটাই করলেন, তো আপনার প্ল্যানটা কি? মানে নিয়ে আসবেন, মেরে ফেলবেন, তারপরে টাকা আদায় করবেন, ফাঁকি দিবেন? হ্যাঁ, সবাইকেই তার মানে সবার সব প্ল্যানটাই তার, মানে বাচ্চা ফিরে দেওয়ার না। আমার কথা হচ্ছে যদি আমি ফিরে দিই, যা আমার 2টা ছোট ভাই বোন আছে, আমার ফ্যামিলি আছে, আমার মা বাবা আছে, যদি ফিরে দিতে যান তাহলে আপনি ধরা পড়বেন, বুঝতে পারছি। কিন্তু আপনার তো টাকা কালেক্ট করারও কোনো সিস্টেম থাকতে হবে। আপনি তো টাকা কালেক্ট করারও কোনো সিস্টেম রাখেন নাই। এক বিকাশের মাধ্যমে তো আপনি সেটা পুরোপুরি কালেক্ট করতে পারবেন না, কারণ আপনার যে টার্গেট 8 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ এগুলো তো আপনি। তখন আমি সত্যি কথা বলতে কি মানে বিকাশের ব্যাপারে এরকম ধারণা ছিল না, যা টাকার অ্যামাউন্টের ব্যাপারে। দ্যাটস ওয়াই আমি বলি কত ইম্যাচিউর হতে পারে একটা মানুষ, এবং ইম্যাচিউর প্ল্যান কতটা ধ্বংসাত্মক হতে পারে। বলুন তারপর আমি বাচ্চাটাকে এখানে মেরে চলে যাই। কোথায় পুঁতে রাখেন? ওই যে 5 বেদারের বিলের এখানে। ওখানে গেলে কি এখনো বের করা যাবে? বাচ্চাটা তো পাইনি নিশ্চয়ই কেউ। না, এতদিনে আপনার হাড়টার কিছুই নেই, ছোট বাচ্চা না, 3 বছরের বাচ্চা। জি। বাট জায়গাটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন? জায়গাটা আমি আইডেন্টিফাই করতে পারবো। এবং আপনি যেখানে কাজটা করেছেন আপনি বলছেন এটা একটা ধানের জমি, তাই তো? না, এটা একটা বিল বলা হয়। বিল কি শুকিয়ে যাওয়া বিলে আপনি কাজটা করেন না? কোথায় কাজটা করেন? জি, তখন বিল শুকিয়ে গেছে, এখন বর্তমানে এখনো শুকনা, আর কিছুদিন পরে পানি আসবে এখানে। এটা কত বছর আগের গল্প? এটা 2 বছর আগে। তার মানে একবার তো পানি এসেছে, পানির নিচে পড়েছে। হ্যাঁ। বলুন তারপর আমি এখান থেকে চলে যাই। আর আমি কাজগুলো করার পরে মানে আমার খুবই শান্তি লাগে, কিরকম একটা মানে কাজগুলো আমি সাকসেসফুল হলে অনেক ভালো লাগে আমার। তারপর আমি সিগারেট ধরায় আমি চলে যাই বাড়িতে, যা ওইখানে যেমন আমার না ধরতে পারে। তারপর আমি সাথে সাথে ফ্রেন্ডের বাসায় যাই, আমি যাই বলি দোস্ত আজকে আমি তোর সাথে থাকবো। যা আপনি বাচ্চাটাকে নিয়ে আসছেন, আপনার ফ্যামিলির 2 জন মেম্বার এটা দেখছে, তারপর আপনি বাচ্চাটাকে নিয়ে মেরে ফেললেন, আপনার মাথার মধ্যে একটু টেনশন আসলো না? না, ওইগুলো তো আমার সার্কিট, একজন আমার সার্কিট আর একটা আমার বাইক না, মানে ওরা কখনো বলবে না। আপনি শিওর এরা বলবে না? জি। কত সালের ঘটনা এটা? এটা 2013 সালে। 2013 সালে। তখন আপনার বয়স কত? এখন 24 বছর। তখন আপনার বয়স ছিল 21 বছর। এবং আপনি এগুলো বিদেশি চ্যানেলের এক ধরনের ক্রাইম বেস করে করা এক ধরনের সকল রিয়েলিটি শো, সেটা দেখে আপনি ইন্সপায়ার হয়ে ধরনের কাজ করেছেন। জি। দেখুন কতটা মারাত্মক ইম্প্যাক্ট করতে পারে সোসাইটিতে যদি এই জিনিসগুলো এইভাবে রিভিল করা হয়। বলুন তারপর? তারপর আমি ফ্রেন্ডের বাসায় চলে আসি, আমি বলতেছি দোস্ত আজকে আমি তোর সাথে থাকবো।
তুই না সবসময় তোদের বাসায় থাকিস, ডাকলো আসিস না, আজকে কি ব্যাপার? আমি বলি, না তোর সত্যি কথা বলতে কি আজকে আমার মনটা ভালো না, ঠিক আছে। আর আমার প্ল্যান হচ্ছে যে আমি যদি ওর সাথে থাকি ও 100% সাক্ষী দিবে যা ও আমার সাথে ছিল রাত্রে, এরকম কোনো ধারণাই নিবে না আমার প্রতি। তা ওইখানে থাকার পরে এখন আমি একটা জিনিস খুঁজে পাইতেছি না যা ওদেরকে আমি কিভাবে যা টাকার জন্য চাপটা দিতে পারি। আমি যদি আমার ফ্রেন্ডের থেকে ওদের নাম্বার নিতে চাই, এখানে একটা প্রবলেম। আর বিকাশ আইডি খুলতে গেলে আইডি কার্ড লাগে, মানে আমি খুবই টেনশন করতেছি। পরে চট্টগ্রাম চলে যায়। আমার কথা হচ্ছে জিনিসটা আস্তে আস্তে থাক, যে কোনো একটা আমি চাইলে টাকাটা দিয়ে দিবে, যা একটা পাচ্ছে ওদের। তারপরে ওইখানে বাটারি পাহাড়ে ঘুরতে যাই, আমরা 3 ফ্রেন্ড একসাথে ঘুরতে যাই। 3টা মেয়ে যাইতেছে রাস্তা দিয়ে, পরে একটা মেয়েকে আমার খুব দাঁড়ান, এই ঘটনা কি দাঁড়ালো সেটা তো আপনি বললেন না। আপনি বাচ্চাটাকে পুঁতে রাখলেন, তারপরের ঘটনাটা কি? তারপরে মানে আমার ওইটা তো আমি মনে মনে রাখতেছি যা কখন ওদের কাছে ফোন দিতে পারি আমি। এই ইন দ্য মিন টাইম আপনি এগুলো ঘটনা ঘটাচ্ছেন? হ্যাঁ। ওকে, তারপর? মানে আমি এরকম একটা হয়ে গেছে যে আমার শুধু টাকার দরকার, আর কিছু না। আমার ফ্যামিলি কিভাবে আমি ভালো রাখবো, যা কন্টেস্ট করে চলতে পারবো অন্যজনের সাথে। তখন মেয়েটার সাথে আমার দেখা হয়, দেখা হওয়ার পরে ওর নাম থাকে নাসিমা। কোথায় গিয়ে দেখা হয়? ওই বাটালি পাহাড়ে। বাটালি পাহাড়ে, ওকে, চট্টগ্রাম। ওর কাপড় চাপড়ের বুঝলাম যা অনেক টাকার মালিক হতে পারে। আর আমি সবসময় মনে করেন আমি খাওয়া দাওয়া করলে করি না করলে না, আমার কথা হচ্ছে আমার কাপড় চাপড় যা আমার ফ্যাশন টেশন অনেকগুলো মানে অন্য লেভেলে থাকতে হবে। তারপরে মেয়ের সাথে কথা বলি, পরে আমি বলি আপনার নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? না আমি তো কাউরে নাম্বার দিই না। পরে আমি টান দিয়ে ওর হাতে সিটটা নিয়ে নিই, নিয়ে আমার নাম্বারটা টিপে আমি একটা কল দিয়ে ফেলি আমার নাম্বারে। পরে সিটটা দিয়ে দিচ্ছি, যা ছেলে মেয়েটা কোনো চিল্লাপাল্লা করে না। পরে ওর নাম্বারটা নিয়ে রাত্রে ফোন দিই, ফোন দেওয়ার পরে কথা চলে কন্টিনিউ। ওর নাম ছিল নাসিমা আর ওর নাম দিচ্ছি আমি শিরিন, যে আমার নাম ফরহাদ, ওর নাম শিরিন, খুব মিসিং হবে। তারপর ওইখানে একটা মাঠ আছে, টিকিট খেলার মাঠ। মানে মেয়েটা গাড়ি নিয়ে আসে সবসময়, মানে কার গাড়িগুলো নিয়ে আসে। এখন আমার কথা হচ্ছে আমি তো জুতার কাজ করি, আমার তো কার গাড়ি নেই, আমি এখন কি করতে পারি? পরে আমার দুলাভাই ওখানে ডাক্তারের গাড়ি চালায়, কার গাড়ি। আমি দুলাভাই বলি, দুলাভাই আপনি আমাকে একটু হেল্প করবেন। কি? আপনি আমার 7টার ভিতরে 3 দিন বা 4 দিন আমাকে একটু আপনার গাড়ি দিয়ে ড্রপ করে দেবেন, গাড়িটা নিয়ে আসবেন, যে আমার নামা দিয়ে চলে আসবেন। কোথায় ড্রপ করবে? ওই তো বাটালি পাহাড়ে। ওই মেয়েটা যেখানে কাজ করে, কি করবে? মানে ওইখানে ঘুরতে যায় সবাই, অনেক সুন্দর জায়গা, যা আমি ওকে বলি। মেয়েটা ওখানে রেগুলার যেত? হ্যাঁ, আমি ওকে বলি তোমার সাথে আমি বাটালি পাহাড়ে দেখা করবো। এইরকম একটা মেয়ের আপনি এতটা সাহস পেলেন? আমি বললাম না যা ইয়াবা খাওয়ার পর থেকে আমার সাহস দূরত্ব বেড়ে গেছে। মানে এইরকম একটা কাজ করার পরে মেয়েটা আপনাকে কিছু বললো না? না, কিছুই বলে নাই। কিছুই বলে নাই। পরে আমি নাম্বার নিয়ে মানে কিছুক্ষণ আগে ফোন দিচ্ছি, আমি এখন কথা বলবো না, আমি বাসায় যাই কথা বলবো, ঠিক আছে? ফোন দিয়েছে? না, আমি ফোন দিচ্ছি। আর একটা কথা বলতে কি জানেন কি ভাই, আর আমি ওইটা বলতে পারি না, আমি যে কোন ধরতে গেলে মনে করেন 50টা মেয়ের সাথে রিলেশন করছি। আর আমি যে কোনো ভাবে মানে চ্যালেঞ্জ ধরে আমার ফ্রেন্ডের সাথে আমি বাজি ধরে মানে মেয়েদের সাথে প্রেম করি আর কি। এই কেসটা না খুব কমন, মানে যখন আমাদের এখানে খুব কনফেস করতে আসেন বেশিরভাগই হচ্ছে ফ্রেন্ডের সাথে বাজি ধরেন। এবং এই কেসটাই যে 8 জন 10 জন 15 জন 20 জন 30 জন 40 জন, ও বললো 50 জন, এই যে মেয়েদের সঙ্গে ধরনের মানে অসুস্থ সম্পর্ক, এটা কি আসলে সম্পর্ক বলা চলে? এবং এটা অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের এই আজকের এই প্রযুক্তিগত সুবিধার কারণে, কি বলবো? ওকে, বলুন। তারপর গাড়ি দিয়ে নামায় আপনাকে? না, তারপরে আমি মানে ওই যে আপনি যেটা কথা বলেন ফোনটা নিয়ে আমি বলি রাত্রে ফোন দেবো। পরে কন্টিনিউ কথা বলতে বলতে মানে অনেকে আমি বলি তোমার সাথে আমি দেখা করতে চাই। না, আমি দেখা করবো না। আমি ঠিক আছে, তুমি যদি আমার ভালো না বাসো তাই আইসো না, আর যদি ভালোবাসো তাহলে আসবা। এই এক টানাটানিতেই ভালোবাসা হয়ে গেল? না, অনেকদিন 3-4 দিন কথা বলছি। আর মেয়ের একটা কথা বলতে কি আমি সবসময় বুঝি যা মেয়েরা মুখে বলতে পারে না, ঠিক আছে, মনে মনে ঠিকই লাভ করে। আপনি ধরনের কথা বললেন, তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি আসতে পারি কিনা, মানে 2 টানার ভিতরে আছে। পরে আমি দুলাভাই বললাম, দুলাভাই দেখেন আমার একটু হেল্প করবেন, আপনি গাড়িটা দিয়ে আমার ড্রপ করে দেবেন, যা ও মেয়ে ভাববে আমার গাড়ি। উনি সকালে ডাক্তারে দিয়ে আসে আর একবার সন্ধ্যার দিকে যায় নিয়ে আসে আর কি। এর আগে আর কোন কাজ নেই, উনি গাড়ির ভিতরে শুয়ে থাকে। পরে মেয়েটার সাথে আসে, মেয়েটা গাড়ি দিয়ে আসার পর আমিও গাড়ি দিয়ে যাই। সানগ্লাস ছোট অনেক কিছু লাগাই যাই। পরে বলতেছে আপনি কি করেন? আমি বলি আমার বাবা চট্টগ্রাম শিবের ব্যবসা করে। তা পরে তো যা ভাবছে শিবের ব্যবসা করে, তা তো অনেক কোটি টাকার মালিকই। যা এরপরে ওইখানে কলেজ স্কুলের মাঠের এখানে একটা বিল্ডিং আছে, অনেক সুন্দর করে বানছে আর কি। যার আমি মেয়েটাকে বলি দেখো এটা আমার বিল্ডিং, ঠিক আছে, এই বিল্ডিং আমি থাকি। আর জুতার কাজ করে যখন পেস্টিং লাগাই তখন মেয়ে ফোন দেয়, তখন আমি কি করবো নিজেও বুঝতে পারি না। আর মেয়ের সাথে একটা কথা বলছি, আমি কই দেখো আমি তো তোমার সাথে সবসময় দেখা করি, তুমি কিন্তু ভুলো আমার বিল্ডিং এর এখানে আইসো না, যদি আসো আমার বড় ভাই দেখলো কিন্তু আমার প্রচুর মাইর দিব। তারপরে একদিন মেয়েটা বলতেছে আমি তো তোমার বিল্ডিং এর এখানে আসি, মানে গাড়ি নিয়ে আসছে আর কি।
গাড়ি নিয়ে আসছে। এখন আমার এখান থেকে মনে করেন আধা কিলো দূরে বিল্ডিংটা। এখন আমি তাড়াহুড়া মানে জুতার কাজ করতে অনেক ময়লা চলার কাজ, তাড়াহুড়া যায় ওয়াশ করে তাড়াতাড়ি চুনো পাউডার মেখে তাড়াতাড়ি আমার কথা হচ্ছে যা বিল্ডিং এ যেমন ঢুকতে না পারে। পরে আমি ওই দিক দিয়ে আসি, আসার পরে দেওয়াল টপকায় বিল্ডিং এর এই দিক দিয়ে আমি নামি। নামার পরে বিল্ডিং এর এখান দিয়ে বাইর হই। পরে আমি বলছি তাড়াতাড়ি গাড়িতে উঠো। তোমার গাড়ি নাও? আমি কই না, এখন গাড়ি নেওয়ার সময় নেই। পরে মেয়েটাকে নিয়ে সি বিচ যাই। সি বিচ নিয়ে যাওয়ার পর অনেকগুলো ছবি টবি উঠাইলাম। পরে একটা হোটেল যা ওই যে আলমগীর যেটা, ও আমার ফোন দিছে তুই কই, আমি এরকম জায়গায় যা সিরিনিটা নিয়ে আমি ঘুরতে আসছি। পরে কইছে কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি? আমি কই না। তারপর ওইখানে একটা উদ্দেশ্য খারাপ করছিলাম বলতে যা ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশন করবো আজকে ওর মেয়ের সাথে। তখন হোটেলের কন্ট্যাক্ট সবকিছু হয়। তখন আমার আম্মু ফোন দেয়। আমার আম্মু ফোন দিয়ে বলছে তুমি কই? আমি কই কে, আমি তো চট্টগ্রাম। আর আমার আম্মু নাকি কি স্বপ্নে দেখে উল্টা পাল্টা দেখে যে আমার ভাইয়ের বাসায় চলে আসছে চট্টগ্রামে। চট্টগ্রামে আইসা ফোন দিছে যা তুমি কোথায়? আমি তো চট্টগ্রামে পেটুরিতে। আমার আম্মুর সাথে মিথ্যা কথা বলি। তারপর বলা কই পেটুরিতে তো তোমার ছোট ভাই গেছে, পেটুরিতে তুমি নাই। তারপর আর ওইখানে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হয় না, তাই আমরা চলে আসি তাড়াতাড়ি। আমি বলতেছি দেখো আমার আম্মু ফোন দিছে জোরে, আমার বাসায় যাইতে হবে। তারপর আরেকদিন মেয়ের সাথে ওই বটতলী স্টেশন ওখানে যাই দেখা করার জন্য। মানে ওর স্বাস্থ্য ভাই আবার ওর সাথে মানে রিলেশন করতে চায়। তারপরে ও বলতেছে আমি ওর সাথে কথা বলে যাই। এখন ও টার্গেট করে সবসময় ওর স্বাস্থ্য ভাই। টার্গেট করার পরে রিয়াল বিডের উপরে আমার আটকাইছে। আটকে কইতেছে হঠাৎ তুই আসত দেয় এডে কিলে আসত দেয়, মানে চিটাঙ্গা ভাষা বলতেছে। তা চিটাঙ্গা ভাষা আমি তো আমার জন্মস্থান এখানে, আমি চিটাঙ্গা ভাষা বুঝি। তারপর আমি শুদ্ধ ভাষা বলতেছি। আমি কই ভাইজান আমি এখানে একটা কাজে আসছিলাম। বাজি কাজে তো নো আসত দেয় আর বইনালা ফিল্ডিং মারবেলে আসত দেয়। পরে আমি বলি দেখেন ভাই আমার তো এখানে কোনো কিছু করার নেই, আপনি যদি পারেন আপনার বোনকে আটকে রাখেন। এই কথা বলার সাথে সাথে আর আমি ওই দিন 17,000 টাকা হাইরা যাই ওই ক্লাবে। যেমন হাইরা যায় আর এমনি মাথা মতো মেন্টাল ঠিক নেই। আর মেয়েটা আমাকে খুব টাকা দিয়ে হেল্প করতো আর কি, যার সিন নামের মেয়েটা। তারপরে ওর কাছে যা কথা বলার পরে ও বলতেছে ঠাস করে আমার কলারে ধরে ফেলে পাঞ্জাবি। না মেয়ে না, ওই যে ওর চাস্তো ভাই আর কি। কলারে ধরার পরে আর তখন তো আমার উস্তাদ আরেকটা কথা বলছে যা তুমি সবসময় কেউর উপর মায়ের আগে উল্টা আঘাত দিবা না। যদি তোমার রক্ত বাইর হয় বা তোমার মারে তারপর তুমি ওর শৈলা আঘাত করবা, যা আমার মাশাআল্লাহ উস্তাদ যে এটা শিখায়। তারপরে মনে করেন চর মারে আমাকে। চর মারার পর আমার তো মনে করেন মাথা নষ্ট হয়েছে। আমি এইভাবে মাথার সাথে একটা ইয়ার সাথে বাড়ি দিয়ে রিয়াল স্টেশন শিখগুলো আছে না, শিখের সাথে বাড়ি দিয়ে আমার পায়ে শু আসছিল, শু দিয়ে ফাড়া দেওয়ার পর চাপা চোপা আমার মনে হয় ভাঙে যে হামাইছে এটা। পরে আমি ওইখান থেকে পলায় চলে আসি তাড়াতাড়ি কারখানায় চলে আসার পর আমি ওর নাম্বার ফোন দিছি, সিনার নাম্বার। আমি বলছি সিরিন এরকম এরকম ব্যাপার, তোমার চাস্তো ভাই আমার আটকেছে আর তুমি তো জানো আমি কিরকম ছেলে। আর মানে মেয়ে জানে আমি খুবই ভালো একটা ছেলে, যার কোনো খারাপ ড্রাগস যা কোনো কিছুই নেই। তখন ওইখান থেকে পরে বলতেছি দেখো তোমার ভাই আমার আটকেছে, তোমার ভাইয়ের আমি প্রচুর মাইট দিচ্ছি। কিন্তু পরে বলতেছে মাইট দিচ্ছেন ভালো হয়েছে, যা ও আমার সাথে প্রেম করতে চায়, যে আমি ওর চান্স দিই না দেখে ও বলে আমার চিল মারে দেবো, আপনি ভালো হয়েছে মাইট দিচ্ছেন, আমি কাউরে বলবো না। পরে আমি ওর সিনরে বলছি দেখো আমি কিন্তু তোমাদের এখানে আর আসতে পারবো না, কেননা আমি এত বড় একটা ঘটনা ঘটেছি, তুমি যদি আসো আমি দেখা করবো। তারপরে আর ওইখানের ব্যাপারটা ওই যে শিশুর ব্যাপারটা মানে এটা আমার সবসময় রাত্রে মানে ঘুমাইতে গেলে আমার খেয়াল হয়, একটা কাজ করছি তো এটা তো কোনো আমার খুঁজে নিতেছিলাম। তারপরে আমি টাকা কোনো রকমই বার করতে পারতেছি না, ড্রাগও নিতে হয়, সবকিছু নিতে হয় আমার। আর আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি আমি খুবই স্ট্রং রাখতে চাই, যা কোনো দিক দিয়ে আমার কোনো কিছু হইতেছে না। পরে আমি জুতা যখন বানাই তখন আমার মামা একজনে আমার একটা বুদ্ধি দেখো, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো জুতা বানাও, তুমি মডেল কিন্তু অনেক সুন্দর করে জানো, যা জুতার ভিতরে যদি খোলাসা রাখো তুমি ইয়াবা চালান করতে পারবা। এই সময়টা পর্যন্ত আপনি যে ছেলেটাকে মেরে ফেললেন, সেকেন্ড যে খুনটা আপনি করলেন, সেই পরিবারের সঙ্গে আপনি যোগাযোগ করেন? না, যোগাযোগ নাই, আমি শুধু একটা ভয় পাই, যদি আমি মানে কাজ করবার সময় আমার মানে একটা বিবেক বোধ বলে তুমি তাড়াতাড়ি কাজটা করো, তাড়াতাড়ি মেরে ফেলো, এরকম একটা ইয়া আসে আর কি। তা মারা যাওয়ার পরে যে আমি কিভাবে টাকাটা আত্মসাৎ করবো এরকম আমার ব্রেন আসে না। যা ক্রাইম আমি অনেক ক্রাইমই দেখি যা কিভাবে টাকাটা নেওয়া যায়, অনেক ক্রাইমের ভিতরে দেখি যা জঙ্গলে টাকাটা নিয়ে রাখে আসে, যা টাকাটা আনতে যায় পরে ধরা খেয়ে যায়। আমার কথা হচ্ছে আমি ধরা খাবো না, আমার কথা হচ্ছে এটা। তারপর আমার মামা বলতেছে তুমি তো জুতার মডেল করতে পারো, যা তুমি জুতার ভিতরে খোলাসা রাখা এটার ভিতরে ইয়াবা চালান করতে পারো। তারপর আমি বলে একটা আইডিয়া, আমি আমার থেকে তো ব্যালেন্স নাই, ব্যালেন্স সব দায়িত্ব আমার, তুমি পুরান টাউন নিয়ে মালগুলো শুধু পচাই দেবে। বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, বিরতি নেব এই পর্যায়ে
তবে তার আগে আমরা জানতে চাই এসএমএস পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে। Yes, 76%. No, 20%. No comments, 4%. কম্পিউটার বলছে 76% হচ্ছে ইয়েস, 20% হচ্ছে নো এবং বাকি 4% হচ্ছে নো কমেন্টস। খুবই স্বাভাবিকভাবেই ও বলার সুযোগ পাবে, কজ 51% যদি এখানে ইয়েস বলতো তাহলে আমরা তাকে সুযোগটা দিতে বাধ্য থাকতাম। 76% হচ্ছে ইয়েস। ওকে, লেটস কন্টিনিউ দ্য স্টোরি, বাট তার আগে আমাদেরকে ছোট্ট আরেকটা বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা ফরহাদের কাছে আরো একবার ফিরব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ফরহাদের কাছে আবারও ফিরছি। ফরহাদ, তারপরে মানে আমি জুতা গুলো বানাই এরকম ভাবে যা ওইটার ভিতরে 3 থেকে 4 হাজার ইয়াবা নিয়ে ফেলবে, অনেক মোটা করে রাবার দিয়ে, মানে ডিজাইন ম্যান তো আমরা নিজেরাই। তারপর ডিজাইন করে জুতাটা এরকম ভাবে বানাই জুতাটা অনেক উঁচু হয়ে যায়, মনে করেন 4 থেকে 5 ইঞ্চি উঁচু হয়ে যায় জুতাটা। তারপর এই জুতাটা আমি পরি, ভিতরে ইয়াবা ঢুকাই 5,000 5,000 10,000 ইয়াবা আমি ঢুকাই এটার ভিতরে। ছোট টেপে তো হয়ে গেল, ঢুকানোর পরে আমি উপর দিয়ে আবার মালটা সুন্দর করে ফর্মা ফিটিং করে মালটা বসাই নি। বসায় নেওয়ার পরে আমার মা বলছে আমি অ্যাড্রেস দিয়ে দেই, তুমি ওইখানে যাইবা, ওইখানে যা পুরান টাউন মালগুলো দিয়ে আসবা। পরে আমি বলছি ঠিক আছে। তখন আমি মনে হয় গাড়িতে উঠি, তারপর আইসা পুরান টাউনের মালগুলো দিয়ে যাই। তখন ভালো ইনকাম হইতেছে। ভালো ইনকাম হওয়ার পরে এরকম 3 চালানোর পরে 4 চালানোর মাথা কিভাবে জানি পুলিশে টের পাওয়া যায়। ওকে, যা ফেনি আসার পরে আমার চেক করার পরে মানে জুতার সাথে নাকি আমার পায়ের মিসিং হইতেছে না, বলতেছে তোমার জুতাটা আমরা চেক করতে চাই। আমি জুতা কিভাবে চেক করবেন, এটা কি সে কথা বলে? বলতেছে হ্যাঁ জুতা আমরা চেক করতেছি। পরে জুতাটা খুলছে স্ক্রু ড্রাইভার দিয়ে, খোলার পরে তো দেখে ইয়াবা দেখার পরে আমার ইয়ার কাছে ফোন দেয়, মামার কাছে। ঠিক আছে, মামা চিটা খেতে পরে বলতেছে ঠিক আছে আপনারা যখন ওকে ধরছেন আমি কিছু টাকা পাঠাচ্ছি, আপনারা ছেড়ে দেন। আর ওইখানে পুলিশের একটা লাভ কি জানেন, যদি একটা আসামির এমনি ছেড়ে দিতে পারে তারা অনেক টাকা ইনকাম করতে পারে। আর ওইখানে ইয়াবাটা আপনি মনে করেন 50 পিস বা 60 পিস দিয়ে ওরা কুড়ে চালান করে দিব। আর যদি কুড়ে চালান করতে চায় সব ইয়াবা দিতে হবে, যা 50-60 পিসে কুড়ে চালান হবে না। ওখানে পুলিশের লস হয়ে যেতেছে। আর মামা বলছে 50,000 টাকা দিতেছি আর ওকে ছেড়ে দেন, আর ইয়াবা গুলা পুলিশে নিয়ে যাবো, নিয়ে ওরা আলাদা বিক্রি করে দেবো। আর যদি আমার কুড়ে চালান দিতে ওদের সব দিক দিয়ে লস পুলিশে। পর পুলিশে ছেড়ে দেয়। পরে আমি বলি না এই কাজ করবো না, যা পুলিশে ধরে এটা করতে চাই না। আমার আগের ঘটনাগুলো খুবই ভয় লাগে যদি পুলিশের কথা শুনি আর কি। তারপর শির নামের মেয়েটাকে বলি দেখো আমার তো ক্যান্সার হয়ে গেছে, তুমি আমাকে কি টাকা পাঠাইতে পারবা? পরে বলতেছে ক্যান্সার হয়ে গেছে টাকা পাঠাবো। আমি না বলতে কি জানো, আমি তো ফ্যামিলির সাথে, তুমি তো জানো আমি কেমন ফ্যামিলি, ঠিক আছে উচ্চ লেভেলের, মানে মেয়ে তো আর জানে না যে আমি গাড়িটাই সবকিছু বাড়ি চারি দেখাইছি। আমি বলতেছি তুমি আমার টাকা পাঠাও, যা আমি মাদ্রাজ যাবো চিকিৎসা করার জন্য। এমনি এমনি মনে করেন 6 থেকে 50,000 করে 4 2-3 লাখ টাকা নিয়ে আমি নেওয়ার পরে যা ক্লাবে যায় আমি টাকা হাইরা যাওয়ার পরে মেয়েটা ফোন দিছে, ক্লাবের তো বাইরে সাথে সাথে মেয়েটা আমার ফোন দিছে। তখন আমি মেয়েটাকে বলি তুমি যদি আর কখনো আমার নাম্বার ফোন দাও আমি তোমার লাগি। অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ খারাপ করি ওর সাথে আমি। পরে মানে ও কান্দে শুধু, তারপরে ফোন টোন দেয় না। আর মেয়ে থেকে টাকা নিচ্ছে কিছু, এমনি আমার 50-60 হাজার টাকা আছে। তারপর গ্রামের বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আসার পরে লোহাজারি পার্কে আমার ফ্যামিলিকে নিয়ে যায় আর কি, আমার ভাবি ভাই ওদের সবাইকে নিয়ে যায়। তখন একটা মেয়ের সাথে এখানে মেয়ের সাথে দেখা যা মেয়ের মা থাকে বিদেশে, ওইটা আমি আগে জানতাম না, যা নৌকা দিয়ে পার করতে হয়। এখন মেয়েগুলো পার হইতে পারতেছে না, তখন মেয়েটাকে আমি পার করি। পার করার পরে নাম্বার নেই মেয়ের বাড়িতে। প্রথম যখন আমি যা মেয়ের মা বলে তুমি আসো আমাদের বাড়িতে আইসা দেখে যাও, যা প্রথমে আমি মনে করেন 15 কেজি মিষ্টি নিয়ে যাই, আপেল আঙ্কুর ফল। আমার কথা হচ্ছে আমি ওখানে যদি 5-10 হাজার টাকা খরচ করি, যা ওইখান থেকে আমি 2-3 লাখ টাকা ইনকাম করবো, এরকম একটা চলছে আমার। যা তখন আমি এগুলো নিয়ে যাই। পরে এইভাবে এখন অনেকদিন চলার পরে মেয়ের মা তো জানে আমি অনেক টাকার মালিক। আমি মোটরসাইকেল ভাড়া করে নিয়ে যাই অন্য জনেরটা বা আমার ফ্রেন্ডেরটা নিয়ে যাই, যে অনেক টাকা খরচ করি। আর মেয়ের মা বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করছে।
তারপর আমার কথা হয়েছে ওদের থেকে টাকা আমার নিতে হবে, আমি যেরকম ভাঙতেছি এরকম টাকা নিতেই হবে। তারপরে একদিন ফোন দেয় আমার, ফরহাদ তুমি আমার বাড়িতে আসো, আমি তো বিদেশ চলে যাবো, ওর আম্মু বলতেছে, তাই তুমি আমার বাড়িতে এসে দেখা করো। পরে আমি এখানে একটা প্লেন কাটালাম, আমি কই ক্রান্ত দেখি একটা প্লেন এখানে কাটাই। তারপর আমি বলতেছি ঠিক আছে আম্মু, আমি আম্মু ডাকতে আমার কি, আমি বলতেছি আম্মু আমি আসতেছি বাইক নিয়ে, ঠিক আছে। তারপর আধা ঘন্টা পর ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে তুমি কোথায়, আমি বলতেছি আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। যখন বললাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, বলতেছে কোথায়, আমি কোর্টে মেডিকেল নিয়ে আসছে আমার। তারপর মেয়ের মা ওইখানে রান্না বাড়া করছে যে আমাদের জন্য, মানে এগুলো নিয়ে আবার কোটিদের মেডিকেল আসছে। যখন কোটিদের মেডিকেল এসে আমার ফোন দিতেছে, হ্যাঁ ফরহাদ তুমি কোথায়, আমি চালাকি করে বলতেছি আপনি কোথায়, পরে বলতেছে আমি তো কোটিয়াদের মেডিকেলে। আমি আম্মু আমার তো ইমার্জেন্সি আমার ঢাকা পাঠিয়ে দিছে। যা আমার কত হয়েছে ওদের থেকে কিভাবে টাকা নেবো আমি নিজেও বুঝি না, আমার মাথায় সফটওয়্যার কিভাবে আসে এত ব্রেন গুলো। তারপরে আমি বলতে লজ্জা করে, তখন আমি আমার বাইক নিয়ে আমি মানে ওর আমি সবসময় সাথে সাথে রাখি। আমার বাইক নিয়ে বলি বাইক না তুমি ফোন দাও, ফোন দিয়ে বলো ফরহাদের সমস্যা, ও তো বাড়ি থেকে রাগ করছে, অ্যাক্সিডেন্ট করছে দেখা ওর বাড়ি থেকে রাগারাগি করছে, যা ও বাড়ি থেকে টাকা আনতে পারতেছে না। পরে ছেলের মা বলতেছে বাবা তুমি আমার আম্মু ডাকছে তো তোমার যত টাকা লাগে আমি দেবো। প্রথমে 50,000 টাকা দেয় মানে আমার বাইকনার কাছে, আমার বাইকনা নিয়ে আসে, যা 50,000 টাকা থেকে আমি বাড়িতে কিছু দেই, আমি কিছু ভাঙি, যা আমি ড্রাগ নিতে হয় ড্রাগ নেই। তারপর এরকম করতে করতে 3 লাখ টাকা নিয়ে ফেলি মেয়ের মার থেকে। তারপর আমি ওই সিমটাও ফালাই দিই, সিম টিম ফালানো আর কোনো অ্যাড্রেসই আমার জানে না, আর আমি সব ভুল অ্যাড্রেস দিছি। আর আমি কখনো ওদেরকে বলি না যে আমাদের বাড়িতে আসেন বা বেড়ান, এরকম আমি কোনো কিছু বলিনি। তারপরে আমি ওখানে আবার চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম চলে যাওয়ার পরে আমার বোনের মানে আমার যে স্বামীর বাড়িতে যে মেরে ফেলছিল আমার বোনকে, যা ওর বোনের আমার বোনের লাশ নিয়ে আমি কিশোরগঞ্জ মেডিকেলে গাড়োতে ওখানে আমি বসে আছি। তখন আপন বোন যে আমার আপন বোনকে মারছে আর কি, মারার পরে হ্যাঁ স্বামীর বাড়ি থেকে যৌতুকের জন্য মেরে ফেলছে। আপন বোনকে মেরে ফেললো কে মারছে? মানে ওর স্বামী আর কি, মানে যৌতুকের টাকা চাইছিল, যা যৌতুকের টাকা দিতে পারি নাই। কিভাবে পেয়েছিলেন আপনার বোনকে, লাশটা কিভাবে? আমি তখন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থাকার পরে ফোন দিছে আমার আম্মু ফোন দিয়ে বলে তোমার বোন তো মারা গেছে। ঠিক আছে আমার বোন মারা গেছে, তখন আমি আর একটা প্লেন খেলাই, যা আমি তো সবসময় ক্রাইম দেখি, যা ওকে কিভাবে ফাঁসানো যায়। আর ওরা পোস্টমর্টম রিপোর্ট সবকিছু উল্টা দিচ্ছে, সবকিছু উল্টা বার করছে, ঠিক আছে, যা নিজে আত্মহত্যা করছে। আর আমি কখনো এরকম মানুষ দেখিনি যে আমার বোনের মাথাটা মনে করেন আপনি কি বলবো 20 কেজি বস্তা একটা বুড়ালে যেরকম হয় এরকম হয়ে গেছে, কালো পুরা শরীর, যা বলতেছে এসিড খাওয়াই দিছে আর কি, মরার পরে এসিড খাওয়াই দিছে। তারপর যেখানে যা রশিটা দেখছি, মানে আমি তো অনেক ক্রাইম দেখি, যা রশিটার অনুমানে আমার মনে হয় না যা ও নিজে নিজে আত্মহত্যা করছে, আর ওরা বলতেছে আত্মহত্যা করছে। তারপর আমি অনেক মিডিয়ার ডাকাডাকি করি। তারপরে ওখানে শুকুর আলী নামে একটা মেয়র আছে, যা উনি ওদের চাইতে আনে আর কি। আর আমার তো এইসব প্রচুর সাহস। তারপর আমি বলতেছি যা একটা মিডিয়ার ভিতরে বসছে আর কি, যা টাকা পয়সা দিয়ে শেষ করে ফেলবো। পরে শুকুর আলী সবসময় হাসি মারে, মানে ওদের চাইতে নিয়ে একটা হাসি দিয়ে কথা বলে। পরে আমার পুরো মাথা নষ্ট, আর আমি তখন ডাক অলরেডি সবসময় নেই। তখন আমি বলতেছি শুকুর আলী তোমার আমি এমন চাক চাক করে কাটমু যা তোমার কোনো হারও বিচার পাইবো না কেউ। পরে আমার আব্বু এখানে মানে শাকিল চাচা ওরা বড় বড় কইতেছে ছেলেটা কে। পরে আমার আব্বু আমার 2টা চর মারার পর আমি বাইরে আসি। তারপর আমার বোনের লাশটা অনেক কষ্টের ব্যাপার, যে আমার বোনের লাশটা আমি আমার ছোট বোনকে আমি নিজে দাপন দিতে হয়েছে, মাটি দিতে হয়েছে। তারপর ওর কাছে যাই চট্টগ্রাম, আমার তো আর টাকা পয়সা নাই, যা মেয়ের মার থেকে টাকা পয়সা নিয়ে আমার পরিবার তলে ভাঙছিলাম, আমি ভাঙলাম। পরে আবার ঢাকা চলে যাই। ঢাকা চলে যাওয়ার পরে ওইখানে কাজ কাম করতেছি অলরেডি। পরে ঢাকা আরেকটা মেয়ের সাথে রিলেশন হয়, বরিশাল বাড়ি, মেয়ের সাথে রিলেশন হয়, ও জুতার কাজ করে। পরে ওর সাথে কথা বলতে বলতে তারপরে ওই মেয়েটাকে আমি বলতেছি আপনি আমার সাথে দেখা করবেন কি? পরে বলে হ্যাঁ আমি দেখা করবো। পরে ওর সাথে অনেক কিছু হয় আমার। তখন থেকে মেয়েটা আমার খুব লাভ করে, যা বিশ্বাস করে, ঠিক আছে। আর আমি ওরে সবসময় ভয় দেখাই, আমি বলি তুমি যদি এখন আজকে দেখা না করো যে আমি কোনটা করে আমি নিজে বলতে পারি না। এই যে এতগুলো মেয়ের সঙ্গে আপনি সম্পর্ক করেছেন, এই সম্পর্কগুলোর পরিণতি কি ছিল, কি হতো এই সম্পর্ক? আমার পরিণতি বলতে কি, আমি মেয়েদের মার সাথে বা মেয়ের সাথে আমি টাকা যেভাবে হোক কিছু টাকা নিলে আমার কাছে ড্রাগ চলে, বা যদি বড় ল্যাঙ্কের হইতে পারে যা বড় ল্যাঙ্কের টাকা নিয়ে আমি ওর ছেড়ে দিই আর কি। আর আমি শুধু একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করছি, আর কোনো মেয়ের সাথে করিনি। তারপর মেয়েটা খুবই আমার ইয়া করে, যা ছবি টবি তুলি। তারপরে একদিন ওর বাসায় যাই, শুক্রবারে ওর অফিস বন্ধ, তখন যাই দেখি ওর নাকি সবাই চিড়িয়াখানা গেছে। তখন মানে মেয়েরা একটা কথা বলতে কি ভাই, মানে আমি যখন শরীরে টাচ করি
আমি এটা বলতে পারি না, সে মেয়েরা আমার প্রতি দুর্বল হয়ে যায়। তারপর ওর সাথে ফিজিক্যাল রিলেশন করার পরে যা আমি সিমটা চেঞ্জ করে ফেলি। সিমটা চেঞ্জ করার পরে আর ওর সাথে কথা হয় না। যা এখন আমি ঢাকায় আছি, যা এখন আমি একটা ভালো কিছু বুঝতে চাচ্ছি, যে আমি একটা কোনো কিছু করতে পারি কিনা লাইফে, কিন্তু এরকম লাইফ আমার আর ভালো লাগে না। বিরতির সময় হলো আরো একবার। 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে খুব হ্যাপিলি আমরা বারবার বলছি, সেটা হচ্ছে জীবনের গল্প পার্ট 3 আমার সম্পাদনায় বইটি বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুব সগৌরবে আমরা বলতে পারি এ পর্যন্ত বইয়ের অসংখ্য কপি বিক্রি হয়েছে, যেখান থেকে পুরো লভ্যাংশটুকু চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য। বইটি আপনি সংগ্রহ করতে পারেন বইমেলার 212 নম্বর স্টল থেকে, বর্ণ প্রকাশের স্টল। এছাড়া রকমারি.com এ ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারেন। রকমারি.com এর ফোন নাম্বারটি হচ্ছে 16297। আরো একবার বলছি 16297। এখানে ফোন দিয়ে বলবেন আরজে কিবরিয়ার জীবনের গল্প পার্ট 3 বইটি চাই। বইটির নামমাত্র মূল্য 150 টাকা। বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। স্টে টিউন অন ABC রেডিও FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আরজে কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আপনারা শুনছেন ফরহাদকে। ওকে, কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। যে কোশ্চেনগুলো আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে, আপনি টোটাল খুন করলেন দুটো। জি। দুটোই এখন পর্যন্ত কেউই জানতে পারেনি। কেউই জানে না। আপনি আজকে ফার্স্ট এখানে এসে কনফেস করলেন। জি। এবং আপনি এখন কি করেন? এখন আপনি নেশা নিচ্ছেন? জি, এখন আমার আরেকটা খুনের কাহিনী আছে, যা একটা মেয়ের জন্য আমি এই কাজটা করি। আপনার আরো একটি খুন আছে? জি। টোটাল খুন কটা আপনার? 3টা। যা এই খুনটা করি আমি একটা মেয়ের কথায় পড়ি আর কি, যা একটা মাস্টার মেয়ে। কি ছিল এটা? এটা ছিল মানে ওই মেয়েটি আগে ওর ছেলের সাথে রিলেশন করতো। ওই রিলেশন করার পরে একদিন আমি ওর স্কুলে যাই, যা বাইক নিয়ে যাওয়ার পরে মানে মেয়েটিকে আমার ভালো লাগে, ও আমাকে ভালো লাগে। তারপরে ওর ছাত্র ছিল আমার ভাতিজা থেকে আমি নাম্বারটা নেই। ওর নাম্বারটা নেওয়ার পরে আমি কথা বলি। তারপর ও আমার সাথে ল্যাঙ্গুয়েজ খারাপ করে। মেয়েটা ল্যাঙ্গুয়েজ খারাপ করার পরে ওই যে আমার বস যেটা চট্টগ্রাম, ওর নাম আমি বলতে চাচ্ছি না, তখন আমি বস থেকে কিন্তু আমি অলরেডি পিস্তল নিয়ে নিছি। পিস্তল আমাকে দিয়ে দিচ্ছে, যা আমার সাহস দেখে, যোগ্যতা দেখে আমার দিয়ে দিচ্ছে। তখন আমি মেয়েটা আমার সাথে খুব ফাউল ল্যাঙ্গুয়েজ করে। আমার সাথে ল্যাঙ্গুয়েজ করার পরে আমি বলছি, তুমি যদি কতটুকু তোমার সাহস, তুমি তোমার বাড়ির আঙিনে আসো। মানে ওইখানে একটা বাজার আছে ওইখানে। আমি তারপরে রাত্রে 9টা বাজে গেছি ওইখানে। যাওয়ার পরে সাথে সাথে মেয়ের মাথার ভিতরে পিস্তলটা ঠেকাই দিচ্ছে আর কি মেয়েটা। হ্যাঁ। তারপরে বলতেছো আপনি এরকম করতেছেন। আমি তুমি আমার অনেক বকাঝকা করছো, আমি তোমার সাথে কি ফাউল করছি। পরে মেয়েটা আরেকটা হাসি দিয়ে বলতেছে আপনার সাহস কতটুকু আমি দেখলাম। যা মেয়েটাও একটা ক্রাইম বলতে চলে, যা মাস্টার তো একটা ক্রাইম। ও একটা পাবনা একটা ছেলের সাথে প্রেম করতো। পরে ও বলতেছে আপনি যা চান আমার থেকে সেটাই পাবেন, টাকা বলেন, যা রিলেশন বলেন, যেটাই বলেন, আমার একটা কাজ করতে হবে। পরে আমি বলছি কি কাজ? পরে বলছে এরকম এরকম একটা ছেলের মার্ডার করতে হবে। আর আমার কথা হচ্ছে ওই মেয়েটার আমি কিভাবে ব্রেকমেল করব ওইটা আমার ধারণা। আর আমি ওইটার সব রেকর্ডিং করতেছি, যা মেয়েটার সাথে কি হয়েছে না না হয়েছে, আগে ছেলেটার সাথে রিলেশন, ফিজিক্যাল রিলেশন করছে। যা ছেলেটা সৌরবিদ্যুতের চাকরি করতো, ওদের এখানে সৌরবিদ্যুৎ লাগাইতে আইসা মানে মেয়ের সাথে সম্পর্ক হয়। তারপর মানে বলছে ওই মেয়েটাকেই আপনার ভালো লাগতো? হ্যাঁ। তো আপনি চিন্তা করেছেন ওই ছেলেটাকে মেরে ফেলবেন? আমি চিন্তা করি না, যা মেয়েটা আমাকে অফার করছে, যা তুমি আমার সাথে সবকিছু করতে পারো, বাগাবাগি করতে পারো, যদি ওই ছেলেটাকে মারতে পারো। ওই ছেলেকে আপনি জিজ্ঞেস করেননি যে কেন মারতে হবে? হ্যাঁ, তখন আমি জিজ্ঞেস করছি। আমি বলে আমি অবশ্যই কাজ করতে পারি। আর আমার কিন্তু অনেকজনেই মানে চিনে, বাতিদার অনেকজনে চিনে। আমি একটু খারাপ টাইপের, মানে আমি ওইখানে একটা কেস খেয়েছি আমার নিজের গ্রামেই, মানে মস্কের ভিতরে কেসটা হয়ে গেছে, মানে আমি কল্পনা করিনি। তারপরে মানে ড্রাগ নিয়েছিলাম, ড্রাগ নেওয়ার পরে আমি এক বিআইনের ফোন দেয়া মানে বলতেছে, মানে তখন আমার সাথে সিম ছিল মানে ফোন ছিল না। তখন ড্রাগ নেওয়ার পরে পুরা সবাই মাতাল তো কারখানায়। পরে আমি বলি একটু মস্কারি করি, যা আরেকজনের ফোনটা সিমটা লাগায় আমি ফোন দিয়েছি। আমি বলতেছি মানে আমাদের এখানে 2টা ঘটনা হয়ে গেছে ছেলে হারানো। আমি নিজেও বলতে পারি না
না যা আমি তখন আমি বলতেছি হ্যালো আপনার ছেলে মানে আমি সত্যি কথা বলতে কি মানে ওনার ছেলের চেহারা কি বা কিরকম রূপ কাটিং ওইটা আমি বলতে পারি না, কিন্তু এটার ভিতরে আমার নামে কেস হয়ে গেছিল। পরে আমি বলতেছি আপনার ছেলেকে নিয়ে যাব 3 লাখ টাকা দিতে হবে, মানে মস্কির ভিতরে বলছে। আর উনি আমার নাম্বারটা চিনে, আমি জানি যেটা বিয়ের লাগের সম্পর্কে। পরে উনি বলতেছে তোর বাপে কি টাকা কামাইতে দিছে নাকি? পরে আমি আবার লাইনটা কাটিয়েছি, যা যখন একটু চেঞ্জ আছে আমি কাটিয়েছি। পরে আমার বন্ধু আরেকজনে ফোন দিয়েছে, বলছে 3 লাখ টাকা না দিলে তোর ছেলের স্কুল আইবো না, স্কুল থেকে তুইলা নিয়ে যাবো। আর এরকম কাহিনী আরো 2টা করছে। তা ওরা কি করছে, নাম্বারটা নিয়ে কোটিতে থানায় দিয়ে দিছে। থানায় দিয়ে দেওয়ার পরে আমার বড় ভাইয়ের কাছে সবার কাছে ফোন যাইতেছে যে আমার এই নাম্বারটা দিয়ে কাজ করা হয়েছে। পরে আমি সিমটা অন করার পরে আমি বলি যা এরকম কাজ যে করছি আসলে কিন্তু এটা আমরা নিশার করছিলাম, যা এটা আমরা বাস্তব না, ঠিক আছে। তার জন্য আমি বাড়িতেও যাই না অনেকদিন ধরে। তারপর মেয়েটার কথা আসি, তখন মেয়েটা বলতেছে তুমি যদি ছেলেটাকে খুন করতে পারো তা তুমি যেটা চাও এটাই পাইবে আমার কাছে। পরে আমি বলি একটা ছেলে খুন করবো। পরে বলে না আপনার তো অনেক নাম ডাক শুনলাম, আপনি কেস খাইছেন, পিস্তল মামলা খাইছেন, মানে অনেক ধরনের আমার টিট মারতেছে। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে আমি কাজটা করতে পারবো, যা কিসের জন্য মানে ছেলেটাকে মারবো কিসের জন্য ওইটা বলতে পারো? পরে মেয়েটা বলে আমার সাথে ও ফিজিক্যাল রিলেশন করার পরে যা ও আমার ছেঁকা দিছে এরকম ধরনের। আর এই কথাগুলো আমি রেকর্ড করে ফেলি। রেকর্ড করার পরে ছেলেটাকে একদিন আনে, মেয়েটা ফোন দেয় ঈদের সাথে। পরে মেয়ে আর আমি একসাথে যাই ওই বলিয়া কয় গ্রামের নাম। মেয়ে বলতেছে আজকে আমরা এরকম এক বান্ধবীর বাসায় যাবো, যা ওইখানে যায় সবকিছু ফ্রি মাইন্ড বলতেছে। আর আমার ফোন মনে করেন সবসময় রিসিভ করে দিয়েছে, যা ওরা কি বলতেছে আমি সবসময় শুনতেছি, ঠিক আছে। পরে ছেলেটারে নিশা পানি করাইছে, করার পরে রাতের বেলা বলতেছে আমরা চলো ফিজিক্যাল রিলেশন করি, মানে ছেলেটাকে মেয়েটা বলতেছে মাস্টার নিটা। তখন বলতেছে চলো। তারপরে ইয়ার কাছে আনে, ওই যে বলিয়া একটা আউর আছে মানে অনেক বড় জমি, ওইখানে আনার পরে যা মেয়ে আর আমি মিলে এই ছেলেটাকে মেরে ফেলি। পরে ওইটা মনে করেন গামছা গলার ভিতরে ধইরা দুজনে 2-4 দিয়ে টান দিয়া বুকের উপর পাড়া দিয়া মানে ওইখানে শেষ করে ফেলি। আর আমরা মেয়েটা সহ, হ্যাঁ মেয়েটা এক সাইডে ধরছে, আমি এক সাইডে ধরছি। তারপরে ওর দম যাওয়ার পরে আমরা আবার দেখতেছি দম গেছে কিনা। দম যাওয়ার পরে আমরা এখানে যে আমাদের ফিঙ্গার বলতে কি মানে ক্রাইম দেখেছে যে আমরা ওর ছেলেটা যেখানে টাচ করছে ওইখানে আমরা কাপড় দিয়ে পুঁছে দিই জায়গাগুলো, আমাদের যেমন ফিঙ্গারটা ধরতে না পারে। তারপরে মেয়েটার সাথে আর এখন মেয়েটা হচ্ছে আমার মনে করেন ধরতে গেলে কি আমি যেভাবে বলি এভাবেই ঘুরে। যদি বলি এখন তুমি আমার এখানে আসতে হবে রাত্রে 9টা-10টা নেই, ওর আসতে হবে, কেননা ওর রেকর্ডিং গুলো আমার কাছে, যা এক পর্যায়ে আমি ওর কাছে ধরা, কিন্তু ও তো এটা প্রকাশ করতে পারতেছে না মেয়ে মানুষ হিসাবে। আর ওরে আমি সবসময় মনে করেন ব্ল্যাকমেলের ভিতরে রাখি। আর আমার টাকা পয়সা দরকার পড়লে ওর কাছে আমি ফোন দিয়ে যা 10,000 ব্ল্যাকমেল বলতে যা মেয়েটা যে ছেলেটার সাথে অবৈধ সম্পর্ক করছে আর ছেলেটা মারা গেছে ওইটা সবাই জানে, আর কে মারছে ওইটা জানে না। আর ছেলেটা মারার জন্য আমাকে ও বাইচা নিছে, যা রেকর্ড করছে এগুলো। আর ও কি করছে ওই দিন রাত্রে যেদিন ছেলেটা মারা যায় ওই দিন ওই ছেলেটাকে নিশা পানি করাইছে, যা এরকম সব রেকর্ডিং আমার ফোনে আছে। ফোনে থাকার কারণে মনে করেন মেয়েটাকে আমি যেভাবে বলি এইভাবেই চলে। আর যখন আমার টাকা দরকার পড়ে মেয়ের কাছে যায় আর কি। তো মেয়েটা আপনাকে টাকা দেয়? হ্যাঁ, বেশি দিতে পারে না অনেক সময়, কিন্তু মানে ল্যাঙ্গুয়েজ খারাপ করতে পারে না, প্রচুর জিদ দেখায় আমার উপর। কিন্তু জিদ দেখালে আমি বলি দেখো তুমি যতই জিদ দেখাও না কেন তুমি কিন্তু আমার প্রতি ধরা, ঠিক আছে। পরে মানে কান্নাকাটি করে আমার সাথে অনেক কইতেছে ভাইয়া আপনি কি চান ওইটা বলে। আমি কিছু চাই না, যা তুমি আমার একটা ডিম পাড়া হাঁস সবসময় ডিম দেওয়া যাবে এটাই আমি চাই। যা মেয়েটার সাথে খুন তো আপনিও করেছেন, সে ডিম পাড়া হাঁস হবে কেন? ধরা পড়লে তো সে আপনিও মরবেন না। একটা কথা কি বলতে জানেন, মেয়েটা বেশি ইয়ার ভিতরে আছে, যা ও জানে আমি আগে অনেকগুলো ইয়া খারাপই করছি, খুন খারাপই করছি, মেয়েটা কিন্তু জানে। কিন্তু ওইখানে কিন্তু ছেলেটা মারার, আমি তো ছেলেটাকে চিনিও না জানিও না, আমি কেন মারতে যাবো? যা ও যখন চিনাইছে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশন হওয়ার কারণেই তো যে এগুলো আমার ফোনে রেকর্ডিং করা আছে, আর ওর নিজের মুখে স্বীকারোক্তি দিছে এগুলো, ঠিক যা ওর জন্য ও আমার কাছে ধরা। আর ও যদি আমি বলি গ্রামের বাড়িতে গেলে যা আমি বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করি যা এই ম্যাডাম রে মানে স্কুলের ম্যাডাম রে এখন আমি এখানে আনতে পারবো, ঠিক আছে। ওরা আমার সাথে বাজি ধরে ঠিক আছে বাজির হলো 100 টাকা 150 টাকা আনো দেখি। আমি ফোন দেওয়ার সাথে সাথে মানে ওর আসতেই হবে, নাহলে ওর সমস্যা হয়ে যাবে, এরকম মানে ভয় লাগায় আর কি, সত্যি কথা যেটা। আর যদি আমি এটা রেকর্ডিংটা চাই যা ওরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে, কিন্তু মাস্টার মেয়ে আর আমার গ্রামের সব লোকেরা বলে তুমি একটা অশিক্ষিত ছেলে যে একটা মাস্টারের তুমি কিভাবে ঘুরাও। আমি তখন তাদের সাথে বলে আমি সবকিছুর একটা ইয়াও থাকে, ঠিক আছে, লিমিট থাকে, যা ওর এরকম একটা কিছু আমার কাছে আছে যা ও আমার কাছে ধরা, তার জন্যই
ও আমার কাছে সবসময় ধরা থাকবে। আর এখন বর্তমানে কিশোরগঞ্জে লেখাপড়া করতেছে, আর আমি 2-3 মাস ধরে ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না, যা ফোন দিলে ওর আম্মু ধরে। আমি চাই না যা এই কাজগুলো থেকে সরে আসার জন্য, কিন্তু আমার শুধু একটাই জিনিস যে আমি কোটি কোটি টাকা হবে, আমার বাড়ি গাড়ি হবে, তাই আমি সবকিছু করতে পারবো। এখন এটা কিভাবে করা যায়? আর আমি গানও অনেক সময় করছি, যা আমি যদি অ্যালবাম বার করতে পারতাম তো অবশ্যই আল্লাহর রহমতে অনেক। ওকে আমি বলার সুযোগ দিয়েছি, কিছু কিছু জায়গায় আমি থামিয়ে দিলেও পারতাম, কজ ওর জায়গাগুলো থেকে ওকে এক্সপ্লোর করাটা খুব জরুরি। আজকে এখানে যেই কনফেসটা আমরা শুনলাম, সেই কনফেস আমাদেরকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিয়েছে, একটা অসুস্থ ইচ্ছা, একটা অসুস্থ চিন্তা একটা মানুষকে কতটা ক্র্যাক করে ফেলতে পারে। ওকে মোটিভেট করার একটা জায়গা অবশ্যই আছে। এই যে আপনি যে রাস্তাতে চেষ্টা করছেন, আপনি বারবার বলছেন যে মানুষ খুন করছি, হাত পাচ্ছি, টাকা নিচ্ছি, নেশা করছি, এগুলো কি আপনাকে কোনো লাইফ দিয়েছে? আজকে আপনার বয়স কত? 26 বছর। জি। কোনো লাইফ দিয়েছে আপনাকে? বেটার লাইফ দিয়েছে? ভালো না, এখন সত্যি কথা বলতে কি, মানে আমি চাই এগুলো সব ছেড়ে দিয়ে মানে এই জগৎ থেকে চলে আসার জন্য। আমি যদি রাত্রে মনে করেন একা একা ঘুমাই, আমি সবসময় একা একা ঘুমাইলে যা আহট যেটাকে বলা হয়, যা আহটের সিন পার্ট নিয়ে আমার সাথে ওই ছেলেদের রূপগুলো আমার সামনে বাইসে ওঠে, ঠিক আছে? মানে আমার সবথেকে বেশি কষ্ট লাগে ছোট বাচ্চাটার জন্য। ছোট বাচ্চাটা তো কিছু বলতে পারে না, শুধু আমার দিকে তাকাই থাকে, আর আমি অনেক সময় ঘুমের থেকে মনে করেন লাভ দিয়ে উঠি, ঠিক আছে? উঠে দেখি বাচ্চাটা আর নাই, ঠিক আছে? মানে আমার বেশিরভাগ ছোট বাচ্চাটার কথাই মনে ওঠে। সো আপনি কি এখনো এরকম ভাবেই থাকবেন, নাকি যেভাবেই হোক সৎপথে জীবনযাপন করবেন? জি, আমি চাই আমি একটা ছোটখাটো ব্যবসা থেকে, মানে আপনাদের অনুষ্ঠানে একটা শুনছিলাম, একটা ছেলে একজনের একটা ফোন চুরি করে আইনা, যা ঢাকা ফুডে গুলিস্তানে ফোন চুরি করে আনে, 14,000 টাকা বিক্রি করে, পরে উনি আল্লাহর রহমতে অনেক টাকার মালিক হয়, মানে ব্যবসা করে। আর ওনার অনুষ্ঠানটা আমি শুনছিলাম, তো আমি এখনো এটা চাচ্ছি যে আমি একটা ছোটখাটো ব্যবসা করব। ব্যবসা করার পথে সত্যি কথা বলতে কি, এই পথে সৎপথ সবথেকে ভালো। আমি ছোট ধরনের একটা ব্যবসা করবো, ব্যবসা করে আমি যতটুকু পারি আমার মা বাবা ভাই বোনকে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে চলতে চাই, যা এই লাইফ আমার ভালো লাগে না। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি ফরহাদ, বর্তমানে বয়স 24। আমি এক কথা শেষ করতেছি যে ফরহাদের ব্যাপারটা যেটা হচ্ছে এই যে আমাদের খোঁজ রাখতে হবে ছোটবেলায় যে আমাদের যে একসঙ্গে যখন ছেলে মেয়েগুলি একত্র হয়, তখন তারা কিন্তু একত্রে প্রথমে লুডু খেলে, তারপরে তাস খেলে, তারপরে ওই জুয়া খেলে। এই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তানরা সেদিকে যায় কিনা। প্রথমে তারা একত্রে মিশে, তারপরে তারা সিগারেট খায়, তারপরে তারা অন্যান্য নেশা করে। আমাদের উপর দেখতে হবে যে এইভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়, এবং এইভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়ে যাওয়ার পর এই যে তারা কত বড় বড় অপরাধ করে ফেললো। সেই একটা ছেলেকে সে মেরে ফেললো, তারপরে 5 লাখ টাকা চাইয়া সে ব্যর্থ হলো, আরেকটা বাচ্চাকেও সে মেরে ফেললো। কিন্তু আমরা আমাদের আইনের মানে প্রশাসনের বা পুলিশ বিভাগের নিষ্ক্রিয়তা আমরা বলবো না, কিন্তু দক্ষতা আমরা জানি। কিন্তু এখানে আমাদের আইন প্রশাসন লোকদেরকে সচেতন হতে হবে। অতএব আমাদের নিজেদের পরিবারের লোকদেরকে সচেতন হতে হবে, যাতে আমাদের সন্তানরা অপরাধের মতন এরকম বিপদগামী এবং অপরাধী হয়ে না হচ্ছে, এবং আমাদের আইন বিভাগ, পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে, এবং এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তার আগে সামনের সপ্তাহে কে আসতে পারে বা আপনাদের ভোটে আসলে তাকে আনা উচিত কিনা, সেই ফোন কলটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম। আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আমার সত্য ঘটনা কিছু বলতে চাই। আমরা 5টা বন্ধু লাভলি সিনেমা হল আসলাম ছবি দেখতে, এটা কাশপুর লাভলি সিনেমা হল। আমরা আসছে ছবি থেকে 5 বন্ধু হারতে হারতে চাইলাম। আসার পর আমাদের রূপসে একটা কলা বাগান আছে, এমন গল্প করতে করতে হঠাৎ করে একটা মেয়ে মানে ওভারটাইম করে সে আসতেছে।
5 বন্ধু মিলে ধরে মেয়েরা নিয়ে আসলাম। তখন এই মেয়েদের সাথে আমরা সবাই মিলে উড়াবোয়া করলাম, থাকলাম। মনে করতে হতো তোরা ফজর নামাজের আজান দিয়ে লাগে। তো এই অবস্থা আমরা করলাম ওইখানে বইয়ের সাথে সময় কাটাতে করতো। এমন টাইমে একটা ছেলে কি যেন লোকে হাতে করে মানে ওই বালু নামাইতে যায়। ছেলেরা আমরা চিনি যাই না, হয়তো এলাকায় বাড়া থাকে, ছেলেরা আমরা দৌড়ান আইনে বলতেছি তুই মেয়েদের সাথে সারা থাকতে কষ্ট করছো, আমরা সবাই দিই। এমন করে একটা গ্যাঞ্জাম লাগাই দিলাম। অনেক ছেলে তো না করে, ছেলে না করলে আমরা মায়ের জোর দিই। তখন কিছু মানুষ জমা, তখন সবার কাছে বললাম আমরা সবাই মিলে দেখছি মেয়েদের সাথে এমন এমন আকাম করছে, ওখানে মেয়েরা বিয়ে করতে চায় না। তো আমরা বিয়ে করেন। তো এলাকার মানুষ করতে অনেক বাড়াই তারা করতে চায়, বিয়ে করাই দেন। গরিব মেয়েরা নষ্ট করতে বিয়ে করাই দেন। তখন মেয়ের সাথে আর বিয়ে করাই দিলাম। তো আমার আরো অনেক কাহিনী আছে, সত্য ঘটনার বহুত আছে। আমি মনে করেন সবকিছু এই আইসা বলতে চাই, যাহা বলবো সত্য বলিব, এখানে আমি সবকিছু বলতে চাই। আপনারা শুনলেন, আমরা নামটি প্রচার করিনি, ফোন নাম্বারটিও প্রচার করিনি, শুধু স্টোরির প্লটটা প্রচার করেছি। আপনারা যদি ওকে সামনের পর্বে শুনতে চান তাহলে ইয়েস ভোট দিয়ে জানাবেন। ভোট করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, পাঠিয়ে দেবেন 2221 অর্থাৎ 2221 নম্বরে। আজকের মতো সাইনিং অফ শেষ করছি আমরা জেবিএসবি। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার মঞ্জু এবং আরো একজন বন্ধুকে সাথে করে লাখ লাখ জনতার সামনে হাজির হব, শুধু এটাই দেখিয়ে দিতে জীবনে কোনো অপরাধ করেই আসলে পার পাওয়া যায় না। সমাজ চক্ষু কিংবা আইন আদালত সবকিছু